চলো বাচ্চারা, আমরা যদি পুরনো সিলেবাসে, মানে এক্সিস্টিং, পুরনো বললে ভুল হয়, এখনো পর্যন্ত ব্যাপারটা চলছে যেহেতু, আমরা যদি এক্সিস্টিং সিলেবাসে ডাব্লিউবিসিএস কে দেখার চেষ্টা করি বা মেইনস কে দেখার চেষ্টা করি, তাহলে উই হ্যাভ 200 মার্কস 5টা টপিকে, এবং অ্যাট দি সেম টাইম উই হ্যাভ 180 মিনিটস 5টা টপিকে। ঠিক আছে, ছেলেবেলা থেকে মোরাললেস এটা জেনেই গিয়েছো, আমার আর নতুন করে বলার মধ্যে কিছু নেই আর কি। এখন কথা হচ্ছে যে বাবা 200 নাম্বার মানে হচ্ছে ধর প্রত্যেক টপিকে 40 নাম্বার করে থাকে, এটা তোমরা জানো। কিন্তু পিএসসির একটা সমস্যা হচ্ছে, ইনহেরেন্ট সমস্যা বলতে পারো, যে একমাত্র প্রেসির ক্ষেত্রে ওরা বলে দেয় 35+5। এছাড়া কিন্তু পিএসসি মার্কিং স্কিম সম্পর্কে আমাদেরকে কিছু বলে না। এক্স্যাক্টলি কোথায় কোথায় ওরা আমাদেরকে নাম্বার অ্যাওয়ার্ড করে, কোন কোন পয়েন্টে ওরা নাম্বার ডিডাক্ট করতে পারে আর কি, সেগুলোর মার্কিং স্কিম কিছু বলা থাকে না। কাজেই এটা নিয়ে আমরা বিশেষ একটা আলোচনা যেতে পারি না, মানে 40 নাম্বারের জন্য তুমি কোথায় কত পেতে পারো এ সম্পর্কে আমাদের খুব একটা ভালো ধারণা হয় না। হোয়াট উই ক্যান ইজিলি ডু ইজ দ্যাট, যে এখানে 180 মিনিট সময় 5টা টপিক, মানে প্রত্যেক টপিকের ক্ষেত্রে তোমার কাছে অ্যাভারেজে 36 মিনিট করে সময় থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত একটা বেসিক অ্যানালজি তৈরি করা যায়, দ্যাট ইউ হ্যাভ 36 মিনিটস অফ টাইম, ইউ হ্যাভ 40 মার্কস টু গেট। তো কথা হচ্ছে প্রত্যেক 36 মিনিট সময় আমরা 40 নাম্বারের জন্য রাখবো আর কি। এবার কথা হচ্ছে, যেহেতু এটা সম্পর্কে আমাদের কাছে আলাদা করে কোনো ইনফরমেশন নেই, কাজেই এটা নিয়ে বিশেষ কথা বলার জায়গায় আমরা কেউই থাকি না। রাদার আমরা যেটা নিয়ে গুছিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে এইটা নিয়ে। তো খেয়াল করে দেখবে দ্যাট উই হ্যাভ 36 মিনিটস অফ টাইম। এই 36 মিনিট সময়টাকে আমরা ডিভাইড করতে পারি হচ্ছে 3টে ফান্ডামেন্টাল কম্পোনেন্টে। ওয়ান ইজ অফ 9 minutes, the other is of 9 minutes, the other is of 18 minutes। ঠিক আছে বাবা, এই জিনিসটা খুব যত্ন করে বুঝে নাও, দ্যাট উই হ্যাভ 9, 9 and 18 minutes of time, যেটাকে আমরা যত্ন করে ডিভাইড করতে পারি। এই প্রথম 9 মিনিট সময় আমরা এটা রেখেছি টু প্ল্যান আওয়ার রাইটিং। সেকেন্ড 9 মিনিট সময় আমরা রেখেছি টু অর্গানাইজ। আর তারপরে শেষ 18 মিনিট সময় আমরা রেখেছি টু রাইট। তার মানে প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে যে সকল বাচ্চারা লেখার জন্য ছুটছে, দে অ্যাকচুয়ালি মিস দ্য বাস। তার কারণ হচ্ছে তারা প্রথম এই কম্পোনেন্টে যথেষ্ট সময় দেয় না। রাইট, আমি এই মুহূর্তে খুব ভালো মনে করতে পারি না, প্রবাবলি এটা আব্রাহাম লিঙ্কনের একটা গল্প ছিল ছেলেবেলায়। সেই গাছ কাটার জন্য তোমার কাছে যদি 1 ঘন্টা সময় থাকে, তো প্রথম 50 মিনিট তুমি শুধুমাত্র কুঠারটাকে শান দাও। তো আইডিয়া ইজ সিম্পল, আমরাও ওখানে একই বিষয় নিয়ে আলোচনা করি আর কি, যে যদি তোমার কাছে টোটাল 36 মিনিটস অফ টাইম থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার প্রিপারেশন যেন ইকুয়াল টাইম পায়। অধিকাংশ বাচ্চারা আমাদের মধ্যে যেটা করে বসে সেটা হচ্ছে যে তারা প্রিপারেশনকে সময় দেয় না, তারা সরাসরি আউটপুট জেনারেট করতে চলে যায়, সেটা একটা হাফ ওয়ার্ডেড কিছু একটা হয়ে থাকে আর কি, দ্যাট ডাজন্ট মিন এনিথিং। তো সেক্ষেত্রে আমরা প্ল্যান এবং অর্গানাইজকে ইকুয়াল টাইম দিয়ে এগোবো। ঠিক বাবা, এই বেসিক ক্যালকুলেশনস বুঝতে কারোর যদি ডাউট থাকে তাহলে আমাকে জানো। একদম ফান্ডামেন্টাল লেভেলের উই হ্যাভ টকড অফ দি ক্যালকুলেশনস অনলি। স্যার এই অর্গানাইজ করা মানেটা ঠিক বুঝলাম না ঠিক। না, আমি তো বোঝাইনি বাবা, আমি বললাম যে তোমাকে অর্গানাইজ করতে হবে। এবার অর্গানাইজ কিভাবে করতে হবে বা সেখানে গিয়ে কি করতে হবে সেসব নিয়ে আমি কোনো কথা বলিনি, এখনো বলবো এরপরে। আমি ও তোমাকে আচ্ছা স্যার, ঠিক আছে। জাস্ট তোমাকে আমি 3টে টার্ম শেখালাম, যে 3টে টার্মের উপরে এই পুরো পরীক্ষাটা ডিপেন্ড করে আছে। আমাদের অধিকাংশ বাচ্চারা শুরুতেই আমরা লেখার জন্য ছুটি, কোয়েশ্চেন পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে পেলাম কি পেলাম না কোনো রকমের সিল ওপেন করলাম এবং লিখতে শুরু করলাম, অধিকাংশ বাচ্চা তাই করে। আমি বললাম যে তার আগে দুটো স্টেপ আছে, যে দুটো স্টেপ ফলো করতে হবে আমাদেরকে। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্ল্যান, দ্য আদার ওয়ান ইজ অর্গানাইজ। এবার এখানে কি করতে হয় ডিটেল আমি তোমাকে কিচ্ছু বলিনি সেসব সম্পর্কে, এখন এগুলো সম্পর্কে আমরা এর পরে কথা বলবো। ওকে স্যার, ওকে।
স্যার আপনি বললেন প্রেসিতে 35+5 বলা থাকে, তো ওই 5 ওটা কিভাবে ভাঙা থাকে? 5 নাম্বার থাকে টাইটেলের জন্য। আচ্ছা স্যার। 5 নাম্বার টাইটেলের জন্য দিয়ে রাখে ওরা। যদি কখনো ইউপিএসসির ওই যে কোয়েশ্চেন পেপার হয় আর কি, ইউপিএসসির হয় মানে হচ্ছে ইউপিএসসি যদি কম্পালসারি ইংলিশ কোয়েশ্চেন পেপার দেখো কখনো, তাহলে কম্পালসারি ইংলিশের কোয়েশ্চেন পেপারে দেখবে ওরা বলে রাখে যে কোন টাইটেল দেওয়ার প্রয়োজন নেই, ওটা কাটিয়ে দাও, বেকার। কিন্তু বিসিএস এর ক্ষেত্রে স্পেসিফাই করা থাকে 35+5 লিখে। তো যেহেতু ওটা স্পেসিফাই করা থাকে তাহলে আমাদেরকে সেই জন্য লিখতেই হয়, ওটা কিছু করার থাকে না, 5 নাম্বার থাকেও। হ্যাঁ, সেসব নিয়ে পরে কথা হবে, আমাদের প্ল্যান থাকবে আর কি। তো এখানে আমরা মোটামুটি 3টে টার্ম শিখলাম। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্ল্যান, সেকেন্ড ওয়ান ইজ অর্গানাইজ, থার্ড ওয়ান ইজ রাইট। ঠিক আছে, রাইট তো সবাই জানি আমরা রাইট লিখতে হয়, কিন্তু সেখানে টুকটাক কিছু ভাঁজ রয়েছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। আমরা শুরু করি হচ্ছে প্ল্যান এবং অর্গানাইজ নিয়ে। আমার বলাটা খুব পরিষ্কার, আমি আজকের ক্লাসে যত কথা বলবো, যা কিছু বলবো, এই সবটা খাটে 3টে টপিকের জন্য। এই পুরো আলোচনাটা এক্সিস্ট করছে এই ঠিক 3টে টপিকের জন্য। One is to write a letter, the second is to write a report, আর the third is to write a composition. ঠিক আছে, এই 3টের জন্য 3টে লেখার ফরম্যাট আলাদা, সেটা নিয়ে পরে কথা বলবো আমি। কিন্তু আমরা আজকে যে কন্টেন্টটা নিয়ে কথা বলছি বাবা, সেটা মোস্টলি এই 3টে ফরম্যাটের জন্য কাজ করবে। ঠিক আছে, আজকের আলোচনার হ্যাজ নাথিং টু ডু উইথ ট্রান্সলেশন, হ্যাজ নাথিং টু ডু উইথ আ প্রেসি এবং ট্রান্সলেশন আজকের জন্য বাতিল। ঠিক আছে, আমরা যেটুকু কথা বলবো সেই পুরোটাই বলবো হচ্ছে লেটার, রিপোর্ট আর কম্পোজিশনের জন্য। ঠিক, যেখানে যেখানে ডাউট হবে, যখন ডাউট বুঝবে আমাকে তখন জিজ্ঞেস করবে। আমরা আলোচনাটাকে এগোচ্ছি। হ্যাঁ, আমরা টপিকের প্ল্যান নিয়ে কথা বলবো। ঠিক আছে, টপিককে কিভাবে এক্স্যাক্টলি প্ল্যান করতে হয় সেটা নিয়ে কথা বলবো। ধরে নেওয়া যাক একটা খুব কমন টপিক, 4টে পরীক্ষায় এসেছিল, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে এসেছিল, ঝাড়গ্রাম কোর্টের এলডিসিতে এসেছিল, লাস্ট যে এসএসসি সিজিএল মেন্স হয়েছে 6 মার্চ 2023 সেখানে এসেছিল, 2022 সেখানে এসেছিল, আর এসেছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে। ঠিক আছে, তো আমি জাস্ট ফর অ্যান রেফারেন্স, আমি বিসিএস এর টপিকে নয় যদি কাজ করতে পারে, কিন্তু সব থেকে বেশি বার এই টপিকটা রিপিট করেছে, সেই জন্য এটা নিয়ে কথা বলতে হলে কিঞ্চিত সুবিধা হয় আমাদের। আমি সেরকম একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা টপিক এসেছিল, ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইন্ডিয়া। তো আমি এই টপিকের হেল্প একটু পরে নিচ্ছি, বা একাধিক টপিক নিয়ে কাজ করা যায়, আমি একটু পরে হেল্প নিচ্ছি। এটা আপাতত মাথায় রাখবে বাবা, যেখানে প্ল্যান করতে হয় সেখানে মোট 6টা কম্পোনেন্টে আমরা লেখাকে ডিভাইড করি। মোট 6টা কম্পোনেন্টে যে কোনো টপিককে আমরা ডিভাইড করি বেসিক্যালি। তার একটা হয় হচ্ছে থিম, ইনস্ট্রাকশন, রেস্ট্রিকশন। আরেকটা হয় হচ্ছে অডিয়েন্স, একটা হয় হচ্ছে পারপাস, আরেকটা হয় হচ্ছে রেশনালিটি। বুঝেছি বাবা, পরীক্ষার খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো টপিককে এই 6টা কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। অন গেটিং সাকসেসফুল রিটার্নস আউট অফ ইট, মানে যখন তুমি প্যাসেজ তোমার টপিকগুলোকে এই 6টা কম্পোনেন্টের মধ্যে সাকসেসফুলি ডিভাইড করতে পারছো, তুমি জানবে তোমার হাফ দ্য জার্নি ইজ ডান।
অর্ধেক পথ হাঁটা হয়ে গেছে। ইউ আর সাপোজ টু গেট দ্য বেস্ট রেসপন্স আউট অফ ইট, মানে টপিক যেটা দিয়ে দিয়েছে যত্ন করে এই 6টা কম্পোনেন্টে তোমাকে ডিভাইড করতে হবে প্রথমে। ফর এন এক্সাম্পল, দেখো বাবা শুরুতে লেখা রয়েছে হচ্ছে থিম। হয়েছে, থিমটা কি জিনিস? থিম হচ্ছে the surface area of discussion. সারফেস এরিয়া অফ ডিসকাশন, অ্যাপারেন্টলি দেখে যেটা মনে হচ্ছে যে আলোচনা করতে বলেছে সেটা হচ্ছে থিম, যে কোনো টপিকের ক্ষেত্রে। whereas ওটা যদি থিম হয়ে থাকে তাহলে মাথায় রেখো এই যে লাস্টে লেখা রয়েছে রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশন হচ্ছে দ্য কোর এরিয়া অফ কনসার্ন। বুঝেছে, এটা হচ্ছে দ্য সারফেস এরিয়া অফ ডিসকাশন, এটা হচ্ছে দ্য কোর এরিয়া অফ কনসার্ন। দুটোর মধ্যে দের ইজ আ বেসিক গ্যাপ ইন বিটুইন। বুঝেছে, কোথায় গ্যাপ আমি বলি। দেখো, যে কোনো টপিক নিয়ে যখন আমরা আলোচনা করছি সেই টপিকের একটা জায়গা এরকম থাকবে, একটা প্লেন এরকম থাকবে যেটা দেখে যে সম্পর্কে তোমার যদি কোনো ধারণা না থাকে তাহলে তোমাকে পেনটা চিবিয়ে খেয়ে চলে আসতে হবে, কিচ্ছু লিখতে পারবে। বিসিএস এর যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখো তাহলে দেখবে বাবা সেখানে এই ধরনের প্রশ্ন ছিল যে ওই দেখবে ছিল the rollout celebration of GST, ছিল এরকম একটা টপিক, দ্য রোল আউট সেলিব্রেশন অফ জিএসটি। দেখবে বিসিএস এ কোয়েশ্চেন ছিল use of animals in scientific research। এরকম টপিক ছিল। বাংলায় ধরো বাক স্বাধীনতার অধিকার ছিল। তা এই ধরনের টপিকগুলো তোমরা অলরেডি দেখে এসছো। এবার এই টপিক তুমি যখন লিখতে যাচ্ছ পরীক্ষার সময় তখন এর একটা থিম আছে না। হোয়াট ইজ দ্যাট? থিম কি জিনিস? এখানে থিম কি জিনিস? থিম হচ্ছে সেই জিনিসটা যেটা এই টপিকের দ্য প্ল্যাটফর্ম, দ্য বেসিস। এখন কথা হচ্ছে যে দ্য রোল আউট সেলিব্রেশন অফ জিএসটি, এখানে দেখবে জিএসটি সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, জিএসটি কি খায় না মাথায় দেয় যদি না জানা থাকে তাহলে পুরো টপিকটাই বৃথা হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে পুরো টপিকটাই ইজ অফ নো ইউজ। সেক্ষেত্রে যে প্ল্যাটফর্ম, যে ফান্ডামেন্টাল এরিয়া যেটা নিয়ে আলোচনা করতে বলেছে আর কি, এটাকে আমরা বলি হচ্ছে টপিকের থিম। তাহলে বলো দেখি বাবা দ্বিতীয় ক্ষেত্রে কোনটা থিম? এই সেকেন্ড টপিকের ক্ষেত্রে কোনটা থিম বলো দেখি? অ্যানিমেলের ব্যবহারটা। ইউজ অফ অ্যানিমালস। তাহলে এটা হচ্ছে টপিকের থিম, কারেক্ট। বাক স্বাধীনতার অধিকার রয়েছে, এখানে বাবা থিম কোনটা? বাক স্বাধীনতা না, ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 19 লিখতে হবে। এই দেখো এখানেই ভুলটা করে ফেললে, এইখানেই অধিকার। ভুলটা করে ফেললে। হ্যাঁ, 19(1)A বাক স্বাধীনতার অধিকার নিয়ে লিখতে হবে। এটা তো অনেক পরে আসবে, তুমি বাক স্বাধীনতায় পৌঁছবে কি করে? তোমার সঙ্গে সকালবেলা তুমি রাস্তায় বেরিয়েছো, এক ভদ্রলোকের দেখা হলো, তাই না? তুমি তো আগে জিজ্ঞেস করবে যে সে কেমন আছে, তারপরে তো তার ব্যক্তিগত প্রশ্নগুলো করবে।
তাই না? তাহলে যখন ফর্মাল ইন্ট্রোডাকশনই যদি না হয়, তাহলে তুমি তার কোর এরিয়া নিয়ে আলোচনা করবে কি করে? গেটিং মাই পয়েন্ট? তাহলে রোল আউট সেলিব্রেশন অফ জিএসটি, এখানে মূল প্ল্যাটফর্ম অফ ডিসকাশন হচ্ছে জিএসটি, যার উপরে আলোচনা হবে। প্রবলেম হচ্ছে এই জায়গাটায় যে সেখানে কি ধরো জিএসটি সম্পর্কে পিআইবি একটা 3000 পাতার ডকুমেন্ট পাবলিশ করেছে, তা আমাকে কি জিএসটি সম্পর্কে সব লিখতে হবে? 3000 পাতা ধরেই লিখতে হবে? আমাকে তো ও 200 ওয়ার্ডে লিখতে বলেছে, তাই না? তা কথা হচ্ছে এই যে 200 ওয়ার্ডে লিখতে বললো, তার মানে ও আমাকে কোনো জায়গায় আটকে দিয়েছে। সেটা আমাকে রেস্ট্রিক্ট যে করলো, সেটা কোন পয়েন্টে করেছে? বলো বাবা, বলো, রেজ হ্যান্ড করে লাভ নেই, বলো। Sir, can you please explain in English language? তাহলে এখন ক্লাসটা আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে, বাট আই এম নট ইনস্ট্রাক্টেড টু ডু সো। সিন্স দ্য প্রবলেম ইজ, আমি যদি এখন ইংরেজি বলি তাহলে কেউ এটা বলবে বাংলায় করার জন্য, অ্যান্ড দ্য রিপারকাশনস উইল গো অন। সেক্ষেত্রে আমার মনে হয় যে ইট ইজ ইজি টু কাম অন টু আ সিঙ্গেল প্ল্যাটফর্ম অনলি, এলস হোয়াট উইল বি কোয়াইট ডিফিকাল্ট ফর আস। কারণ সময় আমার শেষে দিনের শেষে 1.5 ঘন্টাই মাত্র। তো 1.5 ঘন্টা সময় আমি যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিবেটে আলোচনায় চলে যাই আর কি, তাহলে আমার কন্টেন্টটা ডেলিভার হবে না। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমার পক্ষে করে দেওয়ার, কিন্তু আমি এই কথা দিতে পারি না যে আমি পুরো ক্লাসটাই ইংরেজিতে করব। এনিওয়ে, এখানে জিএসটি রয়েছে। জিএসটি ইজ দ্য থিম অফ দি টপিক, রাইট? দ্য বেস as we talked of, the surface area of discussion is GST here, right? But are we supposed to talk of the GST as a whole? আমাদের কি জিএসটি সম্পর্কে সব লিখতে হবে? না স্যার, জাস্ট রোল আউট সেলিব্রেশনটা লিখতে হবে। বেশ, তাহলে কেবলমাত্র রোল আউট সেলিব্রেশন লিখতে হবে। নাও দিস টার্নস আউট টু বি the restriction. You get my point? জিএসটি নিয়ে প্রচুর আলোচনা আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আই এম নট সাপোজ টু রাইট এনিথিং অ্যান্ড এভরিথিং কামস অ্যালং। আমাকে কেবলমাত্র রোল আউট সেলিব্রেশনটুকুই লিখতে হবে। তাহলে রোল আউট সেলিব্রেশনটা হয়ে যায় হচ্ছে দ্য রেস্ট্রিকশন ইন দ্য টপিক, যেটা নিয়ে তোমাকে মূল আলোচনাটা করতে হবে। স্যার, রোল আউট সেলিব্রেশন মানেটা কি? The way it was celebrated when GST came into effect. Rollout is to make things happen, and celebration is the way we India celebrated GST. আচ্ছা, Now what is that supposed to mean? Use of animals theme. এবার কথা হচ্ছে যে ইউজ অফ অ্যানিমালস যদি ভাবো, তাহলে বাবা খেয়াল করে দেখো, ইউজ অফ অ্যানিমালসে আমরা এগুলোকে ফুড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এটাকে ইউটিলিটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারি, জামা জুতো বেল্ট বানিয়ে। আমরা এদেরকে ট্রান্সপোর্টেশনে ব্যবহার করতে পারি। আমরা এদেরকে অ্যামিউজমেন্টে ব্যবহার করতে পারি। হ্যাঁ, চিড়িয়াখানা, সার্কাস, বাড়িতে কুকুর পুষে রাখতেই পারি। ওয়েল, সাইন্টিফিক রিসার্চও ব্যবহার করতে পারি। আমাকে কি বাকিগুলো সম্পর্কে লিখতে বলেছে ওরা একবারও? না স্যার। তাহলে এগুলো বাদ। তাহলে এটা কি? রেস্ট্রিকশন। ডু ইউ গেট দিস পয়েন্ট অর নট? তার মানে আমাকে শুরু করতে হবে হচ্ছে থিম থেকে, কিন্তু আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্য রেস্ট্রিকশন ইটসেলফ। বুঝতে পারলাম? টপিককে আইডেন্টিফাই করা শেখো, অধিকার রয়েছে বাবা। ঠিক আছে? আমি যদি ইংরেজিতে টপিকটাকে ভাবি, বাংলায় লিখেছি সেটা পরের কথা, বাট আমি যদি টপিকটাকে ইংরেজিতে ভাবি, তাহলে অধিকার কথাটা হচ্ছে বেসিক্যালি রাইট। এবার তুমি ভেবে দেখো তোমার কাছে কতগুলো রাইট আছে। কিছু ন্যাচারাল রাইট আছে, কিছু হিউম্যান রাইট আছে,
কিছু তোমার কাছে জেন্ডার রাইট আছে, কিছু কনস্টিটিউশনাল রাইট আছে, সেটা ইজ ফার্দার ডিভাইডেড ইনটু ফান্ডামেন্টাল রাইটস, আর কিছু রয়েছে হচ্ছে লিগাল রাইটস। বুঝলে? তো তোমাকে এইগুলো নিয়ে লিখতে বলেছে কিছু? না, তোমাকে কেবলমাত্র এইটুকু নিয়ে লিখতে বলেছে, দ্যাট টু ফান্ডামেন্টাল রাইটের মধ্যেও লিখতে বলেছে 19(1)(a, দিস মাচ অনলি। তাহলে বাক স্বাধীনতাটা হচ্ছে এক্ষেত্রে আমার রেস্ট্রিকশন। ডু ইউ গেট দিস পয়েন্ট অর নট? বাবা এই সামান্য জিনিসটা বুঝতে পারলে না বলো? দ্য বেসিক স্যার বলো। এই সেকেন্ড ডেটটা আমি একটু কনফিউজ স্যার। সেকেন্ড ডেটটা হচ্ছে স্যার ইউজ অফ অ্যানিমালস ইন সায়েন্টিফিক রিসার্চ বলেছে তো, তো কখনো মনে হচ্ছে সায়েন্টিফিক রিসার্চটা মানে মেন থিম হতে পারে, আবার কখনো মনে হচ্ছে ইউজ অফ অ্যানিমালসটাও হতে পারে স্যার। এবার তুমি কারেক্ট, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। সেক্ষেত্রে আমাকে যত্ন করে দেখতে হয় এইটা, যে আমি কোনটা সম্পর্কে বেশি কথা লিখতে পারবো। যেটা সম্পর্কে বেশি জিনিসপত্র তুমি লিখতে পারবে, দ্যাট হ্যাজ টু বি ইন ইয়োর রেস্ট্রিকশন। তুমি যদি সায়েন্টিফিক রিসার্চকে থিম করে ওপরে পাঠিয়ে দাও, তাতে আমার কোনো সমস্যা নেই। যদি ইউজ অফ অ্যানিমালসকে নিয়ে আসো, তাহলে তোমাকে লিখতে হবে কোন অ্যানিমালকে দিয়ে কোন রিসার্চ হয়, ঝামেলা হয়ে যাবে সেক্ষেত্রে, বাদ। আর তুমি যদি উল্টোটা করে দাও, অ্যানিমালগুলোকে এত রকম ভাবে ব্যবহার করা যায়, তার মধ্যে সায়েন্টিফিক রিসার্চ একটা, তখন তুমি এখান থেকে আলোচনাটাকে খুব সহজে ড্র্যাগ করতে পারবে যে আমরা এটাকে কোন ডিরেকশনে নিচ্ছি। উইল ডিসকাস থিংস লেটার। ওকে মানে যেটা নিয়ে বেশি লিখতে পারবো সেইটা হচ্ছে রেস্ট্রিকশন, তাই তো? সেটাই বললেন? আচ্ছা আচ্ছা, এইবারে সমস্যা হচ্ছে মাঝখানে একটা ছোট খেলা হয় হচ্ছে ইনস্ট্রাকশন বলে একটা ব্যাপার থাকে। আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। ছেলেবেলায় সেই দেখতে কোয়েশ্চেনের শেষে টেল ওয়ার্ড বলে একটা ব্যাপার থাকতো, সেখানে বলতো আমাদেরকে ডিবেট বলতো, ডিসকাস বলতো, অ্যানালাইজ বলতো, ক্রিটিক্যালি অ্যানালাইজ বলতো, ইভ্যালুয়েট, এনিউমারেট, গিভ এক্সাম্পলস, এরকম কথা মনে পড়ে যে কোয়েশ্চেন পেপারের শেষে এরকম দেওয়া থাকতো? হ্যাঁ, বাংলায় হচ্ছে ওই যে সংক্ষেপে আলোচনা করুন, তারপরে হচ্ছে উদাহরণ সহযোগে আলোচনা করুন, আরো এরকম থাকতো। আমার বাংলাগুলো এখন আর খুব ভালো মনে পড়ে না আর কি, ছেলেবেলায় আমরা এরকম পড়তাম আর কি। দেখবি সমস্যা হচ্ছে যে ইংরেজি টপিক গুলোতেও এরকম কিছু ওরা বলতে চায়, কিন্তু ওরা লিখে দেয় না। সেটা আমাদের উপর ছেড়ে দেয় যে আমরা যেরকম ভাবে জিনিসটাকে জাজ করবো সেভাবেই লিখবো। তো সেখানে ইনস্ট্রাকশন প্লেজ আ ক্রিটিক্যাল রোল। ইনস্ট্রাকশন ওরা দেবে না কোনো জায়গায় তোমাকে প্রশ্নপত্রে লিখে, ইংরেজিতেও তো দেবে না। তোমাকে ধরে নিতে হবে যদি এরকম কিছু আসতো। এক্ষেত্রে সব থেকে সহজ উপায় হচ্ছে যে আমরা 4টে মিডিয়ামকে ধরে এগোই। 4টে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সহজে মনে রাখবে। ডিসকাস, অ্যানালাইজ, ডিবেট, অ্যাম্প্লিফাই। হয়েছে? ডি এ ডি এ। ডিসকাস, অ্যানালাইজ, ডিবেট, অ্যাম্প্লিফাই, এই 4টে নাম একটু যত্ন করে মনে রাখবে। মোরলেস ইনস্ট্রাকশন এর মধ্যেই ঘোরাফেরা করে, এর বাইরে কিছু দেয় না। আর ইনস্ট্রাকশন যাই থাক না কেন 4টের মধ্যে, আমাদের ফরম্যাট সেমই হবে। ফরম্যাট হবে হচ্ছে ইন্ট্রো, বডি, কনক্লুশন। হোয়াট এভার বি দ্য টপিকস লাইক, যাই থাক না কেন তোমাকে ইন্ট্রো, বডি, কনক্লুশনই লিখতে হবে বাবা, এর বাইরে তুমি অন্য কিছু লিখতে পারবে না। ঠিক আছে? ইন্ট্রো, বডি, কনক্লুশন ইজ ম্যান্ডেটরি। ইউ ক্যানট গো বিয়ন্ড দ্যাট। তুমি এটাকে কোনোভাবে এসকেপ করতে পারবে না। দেখো দেখি বাবা প্ল্যানের এইটুকু পার্ট বুঝতে পেরেছো কিনা?
এই যে জাস্ট এইটুকু যে প্ল্যান অর্ধেকটা বললাম আর কি, এখনো পুরোটা বলিনি আমি। এইটুকু বুঝতে কোনো ডাউট থাকলে আমাকে একটু বলো, যদি না থাকে তাহলে আমরা বড় পার্টটা এগোবো, অসুবিধা নেই কিছু। এইটুকু বুঝতে যদি কোথাও ডাউট থাকে তাহলে বলো। স্যার আমার বুঝতে অসুবিধা নেই। বুঝতে অসুবিধা নেই তাই তো? চলো, গুড জব। ঠিক আছে, চলো বাবা, তাহলে এগোই আমরা এখান থেকে। অসুবিধা না থাকলে আমরা এখান থেকে এগোলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো রয়েছে হচ্ছে অডিয়েন্স পারপাস র্যাশনালিটি। ফার্স্ট ইজ দ্য অডিয়েন্স, রাইট? অডিয়েন্সের একটা ছোট এক্সাম্পল দিই, তাহলে তোমাদের এখানটা বুঝতে সুবিধা হবে। ও পেজ অ্যাড করতে পারছো। অডিয়েন্স সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিই। হ্যাঁ, সেই ছেলেবেলায় আমাদেরকে স্কুলে সেই চিঠিপত্র লিখতে দিতে মনে আছে, যে তোমার বাড়ির সামনে জল জমে গেছে, তারপরে হচ্ছে তোমার বাড়িতে ইলেকট্রিসিটি ফ্রিকোয়েন্ট ড্রপ করছে, একটা চিঠি লেখো, এই করো সেই করো, এরকম লিখতে দিত ছোটবেলায়। তো হ্যাঁ স্যার। উই হ্যাড দ্যাট ইস্যুস। এখনো আছে, খানিকটা অস্বীকার করার জায়গা নেই। আমি যদি ধরে নিই যে ওই ধরনের চিঠি আমাদের এসছে, ধরো, হ্যাঁ, ধরো এরকম দিয়েছে যে ঠিক আছে, আমি খুব কঠিন কোনো টপিক নিয়ে আলোচনা করতে রাজি নই আর কি এই ব্যাপারে। ধরো ওয়াটার লগিং এর একটা ইস্যু এসছে, কিভাবে অডিয়েন্স ব্যাপারটা মানে ম্যাটার করে সেটা দেখো একবার। এবার ধরো তোমাকে বলেছে একটা চিঠি লেখার জন্য ওয়াটার লগিং এর উপরে, তো তুমি একটা চিঠি লিখছো, তাহলে তুমি লোকটা কনস্ট্যান্ট, যে সমস্যায় চিঠি লিখছো সমস্যাটাও কনস্ট্যান্ট হয়েছে। আমি যদি চিঠিটি লিখি তাহলে আমি লোকটা একই আছি, আর আমার বাড়ির সামনে জল জমে আছে, এই দুটো হচ্ছে একদম ধ্রুব সত্য, এর বাইরে দ্বিতীয় কিছু নেই। কিন্তু কন্ডিশন চেঞ্জ হয় কোন জায়গাটায় দেখো। হতে পারে যে আমি এই চিঠিটা লিখলাম আমার লোকাল কাউন্সিলরকে, হতে পারে। ধরো আমি এই চিঠিটাই লিখলাম আমার এমএলএ কে বা এমপি কে, ধরে নেওয়া যাক। আমি ধরো এই চিঠিটা লিখছি কোনো একটা নিউজ পেপারের এডিটরকে, আবার ধরো আমি এই চিঠিটাই লিখছি আমার ব্রাদারকে, হয়েছে। তার মানে সমস্যাটা কনস্ট্যান্ট, আমি লোকটা কনস্ট্যান্ট, হলো। সমস্যা কনস্ট্যান্ট, যে চিঠি লিখছে সেও কনস্ট্যান্ট, কিন্তু এই চিঠিটা আমরা অ্যাড্রেস করছি চারটে আলাদা আলাদা লোককে। খেয়াল করে দেখো দেখি বাবা, এক্ষেত্রে কি আমাদের চিঠির বয়ান সেম থাকবে? চিঠির বয়ান কি আমাদের না। সেম হবে কোনোভাবে? যদি স্যার বলো। এই ব্রাদারের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে হয়তো, আর কাউন্সিলর এডিটরটাও চেঞ্জ হবে, আর কাউন্সিলর এমএলএ এমপিটা এক থাকবে মনে হচ্ছে। সেটাও কি এক থাকতে পারে? ভাবো, আরেকবার ভাবো। কাউন্সিলরকে তুমি যখন চিঠি লিখছো, লোকটার লিমিটেড ক্যাপাসিটি, ঠিক আছে, তাকে তুমি একটা বিশাল কিছু ডিমান্ড করে বুঝতে পারবে না, তাই তুমি ওকে কি লিখতে পারো? টু রিমুভ দ্য ওয়াটার। whereas সেটাই যখন এমএলএ এমপির প্রসঙ্গে চলে আসছে, তখন তুমি ওর কাছে ফান্ড বেশি রয়েছে, তুমি ওকে রোড ওয়ার্কের জন্য বলতে পারো, ড্রেনেজ সিওয়েজের জন্য বলতে পারো, যে এলাকার ওভারঅল স্যানিটারি হেলথকে আপনি ঠিক করে দিন, ডেভেলপ করে দিন, তাই না? সিভেজ সিস্টেমকে ইমপ্রুভ করুন। ওর কাছে টাকা ঠিক বেশি আছে। রয়েছে, ওর কাছে বেশি রয়েছে, তাই না? যখন হ্যাঁ। তুমি এডিটরকে লিখছো, তখন এডিটরকে কেন লিখবে? টু পাবলিশ ইওর কনসার্ন, তাই না? এডিটরকে তো আর এর বেশি কিছু করা যায় না। হ্যাঁ, এডিটরকে কিন্তু এই প্রশ্ন করতে হ্যাঁ পারবে না যে স্যার, ঠিক। আপনি বলুন বিষয়টা ঠিক হলো কিনা। হি ইজ নট দ্য পারসন রেসপন্সিবল ফর দ্যাট। তাহলে আমরা কেন লিখছি চিঠিটা? এডিটরকে লিখছি হচ্ছে যে আপনি কাইন্ডলি আমার লেখাটাকে একটুখানি ছাপিয়ে দিন। তাহলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে জাস্ট টু গেট থিংস প্রিন্টেড সো দ্যাট ইট কামস টু দ্য নোটিস অফ দি অথরিটিস কনসার্ন, এবং আমার আশেপাশের লোকজন যেন সেই বিষয়ে একটা ঠিকঠাক অ্যাওয়ারনেস তৈরি করতে পারে। ওয়ারিং আমি যখন ব্রাদারকে লিখবো, আমার পারপাস হবে হচ্ছে only to let him know, তাই না? এর বেশি আর কিছু না। ব্রাদার আর কি করতে পারে এখানে? হ্যাঁ স্যার, ঠিক।
কাজটা কাউন্সিলর করতে পারছে না, সেটা ব্রাদার কি করবে? তাই ব্রাদারকে চিঠি লেখার মানেটা কি? ব্রাদারকে আমি চিঠি লিখছি এই কারণের জন্য, সো দ্যাট হি নোজ হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড। এখন কথা হচ্ছে একটা ছোট জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছ বাবা, দ্য মোমেন্ট দ্য রিসিভার চেঞ্জেস our point of concern or our demands change, খুব বেসিক জিনিস এটা। হ্যাঁ স্যার, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটু। হ্যাঁ, তো দ্যাটস দ্য কনসার্ন উই হ্যাভ। তাহলে ছেলেবেলা থেকে আমরা এই পয়েন্টের উপরে সেই অর্থে কোনোদিন এমফাসিস করিনি যে আসলে এটা হচ্ছে রেসিপিয়েন্ট, বা এটাকে আমি বলতে পারি হচ্ছে দ্য রিসিভার বা অডিয়েন্স। তাহলে অডিয়েন্স যখন চেঞ্জ হয় তখন লেখার পারপাসও চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারলাম? অডিয়েন্স চেঞ্জ হলে পারপাসও চেঞ্জ হয়। দিস ইজ এক্স্যাক্টলি দ্য রিজন ওয়াই we must have absolute control over the audience one. কাকে লিখছি আমরা এই সম্পর্কে যেন ধারণা খুব স্পষ্ট হয়। মোস্টলি চিঠিপত্রগুলো যদি বাদ দেই আমি, তাহলে এসে বা রিপোর্ট যেগুলো লিখি আর কি, সেগুলো চিঠিপত্রের ক্ষেত্রে তো আমাদেরকে স্পেসিফিক অডিয়েন্স বলে দেয় যে একে চিঠি লিখুন, কিন্তু ও বাদ দিলে যখন এসে বা রিপোর্ট আসবে তখন আমরা একটা লার্জার বিগার স্পেকট্রাম নেব। প্রশ্ন হচ্ছে তাহলে সেখানে আমি কাকে অ্যাড্রেস করে লিখছি? ইট ইজ প্রবাবলি দ্য পিপল অ্যাট লার্জ। গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারছি আমার কথাটা আমি? তাহলে আমি লিখছি হচ্ছে মোস্টলি টু দ্য পিপল। আর লোকজনকে অ্যাড্রেস করে যে ধরনের লেখাগুলো লেখা হয় তার মূল উদ্দেশ্য হয় হচ্ছে অডিয়েন্সের উপরে পারপাস ডিপেন্ড করে বলেছিলাম, অডিয়েন্সের উপরে পারপাস ডিপেন্ড করে বলেছিলাম। বলেছিলেন এটা। হ্যাঁ, তাহলে যেখানে আমার অডিয়েন্স হচ্ছে পিপল অ্যাট লার্জ, দ্য গ্রেটার ওয়ার্ল্ড আউটসাইড, সেক্ষেত্রে দ্য পারপাস ইজ সিম্পল, পারপাস ইজ টু অ্যাওয়্যার অর এডুকেট। পারপাস হচ্ছে কাউকে অ্যাওয়্যার করা, কাউকে এডুকেট করা। এইগুলোকে আমরা আবার ফার্দার ডিলিমিট করব, এখন সেটা দরকার নেই, পরে যখন বায়াস পড়াবো তখন এটা করব। এই পর্যন্ত কার কার বুঝতে অসুবিধা হলো আমাকে একটু বলো। এই পারপাস আর মানে অডিয়েন্স এবং পারপাসের আইডিয়া বুঝতে কার কার অসুবিধা হলো? যেখানে ডাউট হবে সেখানে বলবে, ঠিক আছে? দিস ইজ স্টিল দ্য প্ল্যানিং, ঠিক আছে? প্রথম 9 মিনিটে তোমাকে 8-9 মিনিটে এই কাজটাই যত্ন করে রাখতে হবে, যাতে তুমি প্রশ্নটাকে খুব ভালো করে বুঝে যাও। প্রশ্ন যদি একবার বুঝতে পারো তাহলে তোমার কাছে ব্যাপারটা অত্যন্ত সহজ হয়ে যাবে যে হোয়াট টু রাইট এবং সেটাকে কোথায় কি লিখতে হবে। এখানে ডাউট হলে বলবে। ঠিক, তাহলে এগোই আমরা এখান থেকে। বাবা, অডিয়েন্স এবং পারপাসের উপরে আরো একটা ডিলেমা ডিপেন্ড করে থাকে, রাইট? উই হ্যাভ সামথিং মোর ওয়েটিং আপন দিস, রাইট? এই অডিয়েন্স এবং পারপাসের ক্ষেত্রে, এন্ড দ্যাট সিম্পল ইজ, যেটাকে আমরা বলি হচ্ছে টোন। অডিয়েন্স এবং পারপাসের উপরে টোন ডিপেন্ড করে। নাও হোয়াট ইজ দ্যাট? আমি বলেছিলাম যে অডিয়েন্সের উপরে পারপাস ডিপেন্ড করে, এবং অডিয়েন্স পারপাস এই দুটোর উপরে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে টোন। ইংরেজি লেখাতে মোরাললেস 4টে টোন ইজ রেসপন্সিবল, 4টে টোন কাজ করে। তো 4টে টোন হচ্ছে পারসুয়েসিভ, ইনফরমেটিভ,
এন্টারটেইনিং আর সেট অ্যান্ড ইমোশন মনে রাখতে হয় এইভাবে, PIES, স্পাইস দিয়ে মনে রাখতে হয়। হ্যাঁ, বোঝার সুবিধের জন্য আমরা বাচ্চাদেরকে বলি PIERS, এইভাবে মনে রাখো। তবে স্বস্তির কথা হচ্ছে যে এই দুটো আমাদের কোনো কাজে লাগে না। হয়েছে? স্বস্তির কথা হচ্ছে শেষের দুটো আমাদের কোনো কাজে লাগে না, আমাদের লাগে হচ্ছে কেবলমাত্র পারসুয়েসিভ এবং ইনফরমেটিভ। টু পারসিউ করার কথাটার মানে কি? টু পারসিউ করার কথা মানে হচ্ছে টু কনভিন্স someone logically। আর ইনফরমেটিভ মানে কি? টু ইনফর্ম সামওয়ান উইথ ডিটেলস। আলাদা করে দুটো জিনিসকে, একটা হচ্ছে তুমি কাউন্সিলরকে চিঠি লিখছো, চিঠি লিখে বলছো যে আমার এই এই সমস্যাগুলো হচ্ছে, জল জমে গেছে, এটা আমার একার সমস্যা নয়, এলাকার বহু লোক এই সমস্যাটাকে সাফার করছেন একসঙ্গে। ইট ইজ মাই রিকোয়েস্ট যে আপনি কালকে সকালবেলা আসুন একটা বালতি নিয়ে, জল যেটুকু জমে আছে পুরোটাকে তুলে নিয়ে চলে যান। তার মানে ইউ আর আস্কিং সামওয়ান টু ডু সামথিং ফর ইউ, অ্যান্ড দ্যাট টু ভেরি লজিক্যালি। ঠিক আছে, এখানে কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই। আমার ব্যক্তি জীবনে কোনো সমস্যা হয়েছে, আমি কাউন্সিলরকে ডেকে বলছি যে আপনি 5 কান করে দিন, ব্যাপারটা ওরকম নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন দেখছো যে এই ক্রাইসিসটা মাস লেভেলে অপারেট করছে, অনেকে মিলে একসঙ্গে সাফার করছি আমরা, তখন আমাদের কাজ হবে হচ্ছে যে আমরা কাউন্সিলরকে জানাই, জানিয়ে বলি আমার সমস্যাটা মিটিয়ে দিই। এবার সেটা বিভিন্ন জায়গায় হতে পারে। বিসিএস এসেছিল মনে আছে যে এয়ারপোর্ট ম্যানেজারকে চিঠি লেখো সিন্স ইউ হ্যাভ লস্ট ইউর ব্যাগেজ। তো এয়ারপোর্ট ম্যানেজারকে আমি যদি চিঠি লিখে বলি যে আরো 500 লোক ফিরছিল বাট দে ওয়ার রেসপন্সিবল, সেই জন্য নিজের ব্যাগ যত্ন করে রেখেছে, আই এম দ্য ক্যালাস ওয়ান যে নিজের ব্যাগ হারিয়ে এসেছি, এবার আপনি আমার ব্যাগটা খুঁজে দিন। আমি ওকে লজিক্যালি ব্যাপারটা কনভিন্স করার চেষ্টা করব যে কি কারণে আমার ব্যাগ হারিয়েছে অ্যান্ড হোয়াট আর দ্য আদার থিংস অ্যাভেলেবল আউট দেয়ার। কিন্তু কথা হচ্ছে যে ওয়েন এভার আই এম আস্কিং সামওয়ান টু ডু সামথিং ফর মি, এবং তার জন্য আমি কিছু যুক্তি পেশ করছি আর কি, তখন ওই ফরম্যাট অফ রাইটিং গুলোকে বলে হচ্ছে পারসুয়েসিভ রাইটিং। ঠিক আছে, সেগুলোকে বলে হচ্ছে পারসুয়েসিভ রাইটিং। ওয়েল অ্যাট দ্য সেম টাইম কিছু লেখা হয় যেগুলোকে কনভিন্স করার মতো কিছু নেই, তুমি কেবলমাত্র ইনফরমেশন দিয়ে কেটে যাও। ফর এন এক্সাম্পল, ছেলেবেলায় আসতো মনে আছে সেই বোট ক্যাপসাইজ হয়েছে, একটা নৌকো খামোখা ডুবে গেছে জলের মধ্যে, ঠিক আছে, 500 লোক 200 বাচ্চা একসঙ্গে জলে ডুবেছে। বাস অ্যাক্সিডেন্ট হলো মনে আছে, বাস রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর দুপ করে কোথাও একটা পড়ে গেল, সেখানে কয়েকজন লোক মারা গেল, দুঃখজনক ঘটনা। এটা হয়, তো এটা একটা ক্রাইসিস। তারপরে ওই ক্লার্কশিপে এসেছিল লাস্ট, ওই একটা গোডাউনে আগুন লেগে গেল। তো এইগুলো সব ইনফরমেটিভ নিউজ। মানে ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দিচ্ছি, এটা ধরো আমি বেলুড়ে বসে জানতে পারলাম যে বর্ধমানে কোথাও একটা বর্ধমান স্টেশনে ওই জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, 5 জন লোক মারা গেছেন। ধরো এরকম একটা খবর আমি জানতে পারলাম বেলুড়ে বসে, কি আসা যায় আমার? আমি কি এখান থেকে এই কনক্লুশন তৈরি করতে পারবো যে না ট্রেনে ওঠাটা তাহলে বিপজ্জনক হয়ে গেল, আর কোনোদিন ট্রেনে উঠবো না? আমি যদি জানতে পারি যে কোনো একজন ভুয়ো ডাক্তারের মিসডায়াগনোসিসে কোনো একজন লোক মারা গেছেন, এটা খবরটা পেপারে বেরিয়েছে, তা আমি কি এখান থেকে এই সিদ্ধান্ত নিলাম যে না আমি আর ডাক্তার দেখাবো না কোনোদিন, বা অসুস্থই হবো না কোনোদিন? হয় না এটা? এক্ষেত্রে আমরা খবরগুলো নিউজ পেপারে লিখি কেবলমাত্র টু লেট আদার্স নো, কেবলমাত্র ইনফরমেশন হিসেবে কাজ করে। ওই কালকে শুনেছিলাম ওই পর্যন্ত, ব্যাপারটা ওখানে শেষ হয়ে গেছে। কিছু কিছু কেস কাজ করে যেগুলো হচ্ছে যে এডিটোরিয়াল সাপ্লাই যেগুলো হয় আর কি, বা এসে আমরা যেগুলো লিখি, সেগুলো সমস্যা হয়েছে যে উই বেসিক্যালি কল টু অ্যাকশন। আমরা যাদের উদ্দেশ্যে লিখছি, মাস যারা আমাদের লেখাটা পড়ছেন, আমরা অলমোস্ট তাদেরকে রিকোয়েস্ট করি টু টেক স্টেপস, যে আপনারা এই ব্যবস্থাগুলো করতে পারেন আপনাদের নিজের তরফে টু স্টে সেফ। গেটিং মাই পয়েন্ট? ধরো দেখা গেল যে পরপর 5 দিন নিউজ পেপারে একটা রিপোর্ট বেরিয়েছে যে অমুক জায়গায় ডেঙ্গু হয়েছে, অমুক জায়গায় ডেঙ্গু হয়েছে, একজন আক্রান্ত, 2 জন মারা গেছে। কয়েকদিন আগে পর্যন্ত এই জিবি সিনড্রোম নিয়ে হচ্ছিল। তো জিবি সিনড্রোম নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন প্রচুর লোকের প্রচুর কনসার্ন, বিভিন্ন জায়গায় অ্যাফেক্টেড লোকজন ধরা পড়ছে, আমরা পেপারে পড়ছি ভালো। 4-5 দিন যখন ঘটনাটা পরপর হয়ে গেল, তখন ওটাকে নিয়ে একটা এডিটোরিয়াল বেরিয়ে গেল যে জিবি সিনড্রোম আসলে কিভাবে তুমি এটাকে আটকাতে পারো, হোয়াট আর দ্য প্রিকশনস টু বি নিডেড, রাইট? মানে
তার সঙ্গে জড়িত যা সমস্ত আরো গল্প ছিল সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাই না? ওখান থেকে আমি এডিটোরিয়াল পড়ে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি যে কিভাবে এক্স্যাক্টলি আমি বিষয়টাকে ডিল করবো। কিন্তু ইভেন্ট রিপোর্ট পড়ে কিছু হয় না। ইভেন্ট রিপোর্ট টক্স অফ অনলি অফ সার্টেন ইভেন্টস, রাইট? এই অমুক জায়গায় অমুক ঘটনাটা ঘটেছে, কথা শেষ। তাহলে লেখা মূলত দুটো টোন ফলো করে এগোয়। ইউ আর সাপোজ টু আন্ডারস্ট্যান্ড যে তুমি ওখানে কোন টোনটাকে নিচ্ছ। এসের ক্ষেত্রে এটা একটা ইনঅফিসিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? এই স্টেটমেন্টটাকে আমরা ওই পার্লামেন্টে বলে না যে আমরা কি রেকর্ড করবো না এটাকে, তো সেরকমই আর কি। তো এই স্টেটমেন্টটাকে আমরা রেকর্ড করছি না, কিন্তু ইনঅফিসিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? এতে কর্তৃপক্ষের সুবিধে হয় বারবার। যদি দেখা যায় যে পার্সোনাল লেটার হয় তাহলে ম্যাক্সিমাম কেসে দেখা যায় ওটা ইনফরমেটিভ হয়। কোনো কোনো কেসে ওটাকে, ঠিক আছে, এই ভাইকে চিঠি লেখো, নিউজ পেপার পাঠের প্রয়োজনীয়তা, ওইগুলো পারসুয়েসিভ। তুমি ভাইকে অলমোস্ট বাধ্যই করবে যে পড়াশোনা ছেড়ে দাও, কিন্তু নিউজ পেপারটা পড়তে হবে, তার জন্য যাবতীয় যুক্তি তোমাকে দিয়ে আসতে হবে। তো সেগুলো হচ্ছে বেসিক্যালি ওই সব পারসুয়েসিভ টাইপ অফ রিপোর্ট। আদারওয়াইজ এগুলো ইনফরমেটিভই হয়, ঠিক আছে? ওই আগুন লেগেছে, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, ট্রেন অ্যাক্সিডেন্ট, এগুলো সব ইনফরমেটিভ কেস। আর এসে যখন লিখবে, এডিটোরিয়াল যখন লিখবে, তখন সেগুলো আবার খুব বেশি ইনফরমেটিভ হয় না, সেগুলো ম্যাক্সিমাম কেসে পারসুয়েসিভ হয়। তো নিজেরা একবার চোখ কান খোলা রাখবে, রেখে বিবেচনার জায়গায় নিয়ে যাবে পুরো ব্যাপারটাকে। এইখানে রয়েছে তো। এবার আমাকে একটু বলার চেষ্টা করো দেখি বাবা, যে কতটা বুঝতে পারছো জিনিসটা। এই যে কাউন্সিলরকে লিখছি টু রিমুভ ওয়াটার, এটা কোন টাইপ বলো তো? মানে এটা পারসুয়েসিভ স্যার। শাবাশ, বেশ চমৎকার। তাহলে এটা এমএলএ এমপি পারসুয়েসিভ। এটাও স্যার পারসুয়েসিভ। বেশ। অফিসিয়াল লেটার মোস্টলি পারসুয়েসিভ হয়, এটা বলো। ইনফরমেটিভ। ইনফরমেটিভ। এটাও পারসুয়েসিভ। ইনফরমেটিভ কেন? আমি কি এডিটরকে কেবলমাত্র ইনফরমেশনটুকু পৌঁছে দিয়ে নিশ্চিন্ত হব, নাকি আমি তাকে লজিক্যালি কনভিন্স করব টু গেট মাই লেটার পাবলিশড? অ্যাকশনের তো বিভিন্ন ধরন, ডাইমেনশন হতে পারে, তাই না? সবাইকে জল তুলে নিয়ে যেতে হবে বা রাস্তা পরিষ্কার করতে হবে, সেটাই বা কেন হবে? ওর তো নিজের কাজের একটা লিমিটেশন রয়েছে রে ভাই। এডিটর যেটা করতে পারে সেটা হচ্ছে তোমার লেখাটাকে ছাপিয়ে দিতে পারে, সেরকমই কাউন্সিলর জল তুলে নিয়ে যেতে পারে। তো কথা হচ্ছে প্রত্যেকের কাজ তো, ওয়ার্ক প্রোফাইল, জব প্রোফাইল তো প্রত্যেকের ওয়েল ডিফাইন্ড রয়েছে। এডিটর নিজের ক্যাপাসিটিতে তোমার লেখাটা ছাপিয়ে দেবেন, তাই না? তো দিস টু পারসুয়েসিভ। যে কোনো অফিসিয়াল ফরম্যাট অফ রাইটিং ইজ পারসুয়েসিভ। বুঝেছে? তুমি কেবলমাত্র যে আমি ভালো আছি এটুকু জানানোর জন্য তুমি এডিটরকে চিঠি লিখবে না যে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি এখন দুর্দান্ত রয়েছি, জল ফলের কোনো অসুবিধা নেই, আপনি ভালো থাকবেন। এই কারণের জন্য তুমি কখন এডিটরকে লেখো না ভাই, তাই না? স্যার এডিটর বলো চাঁদ। স্যার স্যার নিউজ পেপারে প্রকাশ করতে বলা হয় মানেই তো সেটা মানুষকে জানানোর জন্যই করা হয়, ইনফরমেটিভই তো হচ্ছে তার মানে। নিউজ পেপারে কি পাবলিশ করছো? নিউজ পেপারে পাবলিশ করতে বলছো, তুমি এটা অ্যাড্রেস করছো কাকে? এডিটরকে। হ্যাঁ, তো তাহলে এডিটরকে পাবলিশ করতে বললে আরো পাবলিশ করে দেবে? না। দ্যাটস দ্য পয়েন্ট, এটাই তো আনসার। যাকে অ্যাড্রেস করছি আমি লেখাটার মাধ্যমে, তার কাছে যদি আমার এমন কোনো দাবি থাকে টু গেট সামথিং ডান ফর মি, আমার জন্য তুমি কোনোটা কাজ করে দাও, অথচ যেখানে কোনো রকম মানিটারি ট্রানজাকশন নেই। ইউ গেট দিস পয়েন্ট অর নট? ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তোমার বাড়িতে একটি সাইকেল চুরি হয়ে গিয়েছে, তুমি পুলিশের কাছে গেলে, গিয়ে বললে যে সাইকেলটা খুঁজে দেওয়ার জন্য, ঠিক আছে? তোমার পুলিশ বলে তুমি ঠিক আছে অ্যাপ্লিকেশন করে দাও, একটা অ্যাপ্লিকেশন করে দিলেই আমরা খুঁজে দেবো। এটা কি ইনফরমেটিভ হবে যে আমার বাড়িতে একটা সাইকেল চুরি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে শুধু জানিয়ে রাখলাম, আপনিও জেনে খুশি থাকুন, আর আমারও দায়িত্ব এখানে মিটে যায়? ইজ দ্যাট দ্য রিজন ওয়াই উই রাইট দিস লেটার? অর আমি তাকে বলছি যে আমার এটা রিকভার করে দিতে হবে। তো মুশকিল হচ্ছে হারালে তুমি আর রিকভার করবে অন্য কেউ। এই ট্রানজাকশন মিনসটা কি? বুঝতে পারলাম কথাটা? এছাড়াও যদি হ্যাঁ স্যার। পাবলিককে বলছি আমি, তো পাবলিককেও তো আমি বলছি এক প্রকার যে এই এগুলো অবলম্বন করো, তাহলে জল ঠিক থাকবে, বা সে না, সেটাও তো পারসুয়েসিভ বলতে পারি।
না, ভুল হচ্ছে কোথাও। তোমার দুটোর পারপাস আলাদা। তুমি পাবলিককে বলার কে ভাই? তুমি নিজে কাঁচের ঘরে বাস করছো, তোমার বাড়ির সামনে জল জমে আছে, তুমি পাবলিককে জ্ঞান দিচ্ছ যে বাড়ির সামনে জল জমলে কি করবে? সেগুলো তুমি নিজে করতে না আগে? হ্যাঁ আমি স্যার। যদি জানি যে বাড়ির সামনে জল জমে থাকলে এক্স্যাক্টলি আমার কি করা উচিত, তাহলে তো আগে তো আমি নিজে সেটা করতাম। আমি কি পাবলিককে জ্ঞান দিয়ে বেড়াতাম রাস্তা থেকে ধরে? আচ্ছা শুনুন, আজকে আপনার বাড়ির সামনে জল নেই, যদি কখনো জল হয় অদূর ভবিষ্যতে, তখন আপনি এই স্টেপগুলো করবেন। ইজ দ্যাট দ্য ওয়ে? না। কথা হচ্ছে যে না এগুলো ওই সেন্সে পারসুয়েসিভই নয় এগুলো। তুমি এডিটরকে লিখছো, লিখে বলছো যে আমার লেখাটা ছাপিয়ে দিন। তুমি যাকে অ্যাড্রেস করছো চিঠিটা, তোমার অডিয়েন্স যে ইমিডিয়েট, সেই অডিয়েন্স কে তুমি যখনই কোনো কাজের জন্য তাকে অলমোস্ট বাধ্য করছো, তাকে অলমোস্ট ডিরেকশন পাস করছো, whenever this happens, যখনই এরকমটা কিছু হবে আর কি, তখন আমাদের প্রাথমিক কাজ হবে হচ্ছে যে লেখাটাকে পারসুয়েসিভ টোনে নিয়ে নেওয়া। whereas যখন তুমি ব্রাদারকে লিখছো, কেবলমাত্র তাকে জানিয়ে রাখাটা উদ্দেশ্য, এর বেশি কোনো মহৎ উদ্দেশ্য সেখান থেকে সার্ভ হবে না। ঠিক আছে, তুমি কেবলমাত্র তোমার ব্রাদারকে বিষয়টা জানিয়ে রেখে দিচ্ছ, দিস মাচ। তো বাবা এক্ষেত্রে টোন কি হয়? ইনফরমেটিভ। 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 তাহলে এবার বলো, পরীক্ষার সময় আইডেন্টিফাই করতে পারবে নাকি পারবে না? এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। হয়েছে? তাহলে এই অডিয়েন্স পারপাস পর্যন্ত আমাদের মোটামুটি আলোচনা হয়ে গিয়েছে। এরপরে থাকে হচ্ছে র্যাশনালিটি। হয়েছে? র্যাশনালিটি ইজ আ হিউজ ডিসকাশন। সহজে বলি, যেটা বুঝতে সুবিধা হবে। বাবা র্যাশনালিটির গল্পটা হচ্ছে এই জায়গাটায়, র্যাশনালিটি ইজ নাথিং বাট কনক্লুশন। র্যাশনালিটি ইজ নাথিং বাট দি কনক্লুশন ইটসেলফ। মানে তুমি তোমার লেখাটাকে কোথায় গিয়ে শেষ করো। তো এই র্যাশনালিটির দুটো অপশন তৈরি হয় আর কি। একটা হচ্ছে ফ্যাক্ট, আরেকটা হচ্ছে বায়াস। বুঝলে? যত্ন করে বলি কি জিনিস। এটা হচ্ছে যে যে কোনো লেখা যখন আমরা শেষ করি, তখন তার দুটো প্যারালাল আইডিয়া তাতে কন্ট্রিবিউট করে। একটা হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে সরি, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বায়াস। না, হোয়াট ইজ বায়াস? বায়াস হচ্ছে, দেখো, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট উই ডু নট টেক আ স্ট্যান্ড। কিন্তু আবার এটাও ঠিক কথা যে ঘটনার সাপেক্ষে, হ্যাঁ, বা তোমার পাবলিক সার্ভিস যে সত্তাটা রয়েছে আর কি, সেটাকে ক্যাটাগরিক্যালি সার্ভ করার জন্য সেখানে তোমার একটা বায়াস কাজ করবে। মানে আমরা উই টেক আ স্ট্যান্ড, রাইট? ইয়েস, নো, ঠিক, ভুল, সত্যি, মিথ্যে, হ্যাঁ, না, ভালো, মন্দ, আমরা তো একটা স্ট্যান্ড নেব। অ্যান্ড দ্যাট ইজ ফর দি বেস্ট ইন্টারেস্ট অফ পিপল, রাইট? ব্যক্তিগত স্তরে নয়। ব্যক্তিগত স্তরে এরকমটা হতেই পারে যে আমার বিরিয়ানি খেতে খুব পছন্দ হয়, ঠিক, এক্সাম্পল দিচ্ছি আমি। কিন্তু তুমি দেখছো যে অধিকাংশ রাস্তার যে দোকানগুলো, সেখানে বিরিয়ানি যে তৈরি হচ্ছে, সেটা কিছু আনহাইজিনিক মিনস অ্যাপ্লাই করে তৈরি হচ্ছে। তার মানে তুমি যখন পাবলিকলি কোনো ওপিনিয়ন ফর্ম করছো, সেই ওপিনিয়নে তুমি কখনোই লোকজনকে কল টু অ্যাকশন এটা বলতে পারবে না যে আসুন সবাই মিলে বিরিয়ানি খান। তোমার পার্সোনাল ওপিনিয়ন ইজ সামথিং এলস। যখনই তুমি পাবলিকের জন্য কোনো একটা কমন ওপিনিয়ন ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করছো, তখন তোমাকে ভেরি মাচ জাজমেন্টাল হয়ে যেতে হবে অফ হেলথ কনসিকুয়েন্সেস। যে 100 কোটি দেশ, তারা যদি হঠাৎ করে সবাই মিলে বিরিয়ানি খাওয়া শুরু করে আমার এই কথাটা শোনার পরে, প্রবলেম হচ্ছে সবাই তো আর দামি রেস্টুরেন্ট আর দামি জিনিসপত্র অ্যাফোর্ড করতে পারবে না। অধিকাংশ লোকজন রাস্তার দোকানে যাবে। তো কথা হচ্ছে যে সেখান থেকে আমি যে ফেসিলিটি পাবো আর কি, তাতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বাড়বে। আর আমাদের হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার এতটাও ডেভেলপ হয়নি এখনো যে 100 কোটি লোককে একসঙ্গে হাসপাতালে জায়গা দেওয়ার সুযোগ থাকে। হোয়াট নেক্সট? তারপরে কি তাহলে? ইউ আর গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারছি আমার কথাটা আমি? কাজেই এখানে পার্সোনাল ওপিনিয়ন কাজ করে না। পাবলিক ইন্টারেস্টে তোমাকে একটা বায়াস তৈরি করতে হয়। পাবলিক ইন্টারেস্টে তোমাকে একটা বায়াস তৈরি করতে হবে। সেই বায়াসটা হবে হচ্ছে হ্যাঁ, না, ঠিক, ভুল, ভালো, মন্দ, সত্য, মিথ্যে। কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে পরে কথা বলছি। তো এখানে একটা বায়াস থাকবে। বায়াস আমি ছোট করে লিখে রাখছি জাস্ট। দিস কুড ইদার বি নেগেটিভ অর অ্যাফার্মেটিভ।
ভাই ছোট করে এক্সাম্পল দিচ্ছি আর কি, যেটা তোমার নিজের স্ট্যান্ড হবে আর কি, এবং অন দ্য বেসিস অফ দ্যাট তোমাকে কিছু ফ্যাক্ট সাপ্লাই করতে হবে। তার মানে তুমি কেবলমাত্র ভালো মন্দ বলে চলে গেলেই হবে না, তোমাকে তার এগেনস্টে রেমেডি দিতে হবে। ফ্যাক্ট ইজ দ্য রেমেডি আউট হিয়ার। হয়েছে? তো আমার কোনো জিনিসকে মনে হলো ভালো, তার মানে মিটে গেল ব্যাপারটা, ওখানে ওরকম নয়। আবার আমার যদি কোনো জিনিসকে মনে হয় যে এটা মন্দ, তাহলেও যে ওখানে মিটে গেল আলোচনাটা তা নয়। মন্দ হলে তুমি বলো যে কিভাবে এটাকে ভালো করতে হবে, আর ভালো হলে বলো যে কিভাবে আরো ভালো করতে হবে। তোমাকে দিনের শেষে যদি এই টপিকটাকে সাকসেসফুলি ডিল করতে হয়, তাহলে তোমাকে এর বেটার অল্টারনেটিভ মানে এর পয়েন্ট অফ রেস্কিউ সেটা লিখতেই হবে, অ্যান্ড ইট ইজ ম্যান্ডেটরি। এবার কিভাবে বায়াস তৈরি করতে হয় সেই নিয়ে আমি এরপরে আলোচনায় যাচ্ছি। এই যে প্ল্যান করাটা, এইটা বুঝতে কার কার অসুবিধা হলো বলো। যে কোনো টপিক পাওয়ার পরে হুড়মুড় করে তোমাকে আগে এই কাজটা করে ফেলতে হবে। ইউ আর সাপোজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ভেরি বেসিক্স অ্যাটাচড টু ইট। বলো। স্যার রেমেডি যখনই দিচ্ছি তখনই কি একটা মানে পার্সুয়েসিভ ব্যাপারটা চলে আসছে না? হ্যাঁ, রেমেডি দিলে পার্সুয়েসিভ ব্যাপারটা আসে তো, একদমই তাই। ইনফরমেটিভ ব্যাপারে কখনো রেমেডি দিতে নেই। হ্যাঁ, যখন তোমাকে বলা হবে যে অমুক জায়গায় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে 3 জন মারা গেছে, সেই রিপোর্টে কোনো রেমেডি থাকে না। কিন্তু বাস অ্যাক্সিডেন্টকে আটকানোর জন্য কি করতে হবে সেই লেখায় রেমেডি থাকে, কারণ সেখানে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট ব্যাপার ম্যাটার করে আর কি। ফর দ্যাট ম্যাটার তোমাকে যদি বলা হয় যে বাস অ্যাক্সিডেন্ট আটকাতে তুমি কি করবে, তাই না? তুমি ধরো এরকম একটা লেখা লিখছো, বা ট্রেন অ্যাক্সিডেন্ট আটকানোর জন্য তুমি কি করবে, সেখানে তুমি কি কি বিষয়ে আলোচনা করতে পারো। স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে যাও, পুলিশের তরফে কাজ হবে হচ্ছে সিগন্যালিং ঠিক করা, ল এনফোর্স করা। পার্লামেন্টের তরফে কাজ হচ্ছে যে যারা এই লগুলো ব্রেক করবে তাদের জন্য স্ট্রিক্ট লিগাল ফ্রেমওয়ার্ক নিয়ে আসা। মানুষের জন্য কাজ হবে হচ্ছে রাস্তার ডান দিক বাঁ দিক সামনে পিছনে উপরে নিচে সব চারদিকে তাকিয়ে দেখে টেকে নিয়ে সিগন্যাল দেখে বুঝে তারপরে রাস্তা পার হওয়া। তাহলে যতগুলো পার্টি ইনভলভ, তোমার প্রত্যেকের জন্য কিছু না কিছু পয়েন্ট অফ অ্যাডভাইস রয়েছে। এইগুলো হচ্ছে পার্সুয়েসিভ টপিকের লক্ষণ। আর ইনফরমেটিভ টপিক ওসব কিছু থাকে না ভাই, তুমি শুধু প্রবলেম লিখে দিয়ে চলে এসো তাহলেই হবে। বিল্ডিং এ আগুন লেগেছে তো লেগেছে, আর কি করা যাবে তাতে? স্যার তাহলে লাস্টের পয়েন্টে তখন কনক্লুশনে কি করব? ইনফরমেটিভে বা রেশনালিটি সেখানে থাকবে না? কনক্লুশন, ওখানে কনক্লুশন হয় না। আচ্ছা, ওখানে কনক্লুশন হয় না। ওখানে কনক্লুশন হয় না। আমি দেখিয়ে দেবো, ফরম্যাট আমি করিয়ে দেবো, ঠিক আছে? রিপোর্টে আমি ইনফরমেটিভ টপিক করিয়ে দেবো। তখন মূল টপিক থেকে তখন সরে গিয়ে হাবিজাবি কথা লিখে আসতে হয়। হ্যাঁ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকবে। মূল টপিক থেকে তুমি বেরিয়ে চলে গেছো, চলে গিয়ে তুমি তখন অন্য কিছু লিখছো, ঠিক আছে? ওই টপিকে কোনো কনক্লুশন হয় না আর কি। ওই জন্য পরীক্ষার সময় আসো না, ক্লার্কশিপে দেয়, কিন্তু ওয়ার্ড দিলে বিশেষ দিলে ওই টপিক আসবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পেরেছো? স্যার রেশনালি ফ্যাক্ট, হ্যাঁ বলো বাচ্চা স্যার বলো। রেশনালি ফ্যাক্ট টপিকটা আরেকবার বলুন। Rationality is conclusion, the way we conclude our discussion, right? ফ্যাক্টটা ফ্যাক্ট, আচ্ছা ফ্যাক্ট হচ্ছে র্যাশনালিটির মধ্যে ফ্যাক্টের আইডিয়াটা হচ্ছে এরকম যে তোমাকে একটা বায়াস তৈরি করেছো তুমি, হ্যাঁ না ঠিক ভুল ভালো মন্দ কিছুটা রয়েছে, তোমাকে তার এগেনস্টে ফ্যাক্ট সাপ্লাই করতে হবে। তার মানে তুমি যে আলোচনার ভিত্তিতে এই কনক্লুশনে পৌঁছলে, তোমাকে সেটার এগেনস্টে রেমেডি সাপ্লাই করে আসতে হবে। ইউ মাস্ট হ্যাভ ইউর ওন সেট অফ ওপিনিয়ন যে কিভাবে এটাকে মিটিগেট করা যেতে পারে, কিভাবে এই প্রবলেমটাকে অ্যারেস্ট করা যেতে পারে। Unless you have mentioned a certain number of solutions, the writing is considered to be incomplete. ধরে নেওয়া হবে যে ওটা আদৌ কোনো কাজের লাগে নয় আর কি। এফেক্টিভ রাইটিং এর পার্টি হচ্ছে এটা, বোঝা গেছে? এফেক্টিভ রাইটিং এর ক্ষেত্রে ধরেই নেওয়া হয় এটা যে রাইট আপ উইদাউট পজিটিভ কনক্লুশন ইজ বেসিক্যালি অফ নো ইউজ, কোনো কাজে লাগবে না সেটা। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চারা, প্রশ্নটা হচ্ছে যে আমরা বায়াস কিভাবে তৈরি করি। ঠিক আছে, বায়াস বোঝা খুব জরুরি। মানে
কিভাবে তুমি হ্যাঁ বা না ঠিক করবে, তো তার কি কনসিডারেশন আছে সেগুলো নিয়ে আলোচনা করি আমরা বায়াসে এসে। পরিষ্কার? তো কথা হচ্ছে এই যে বায়াসে এসে আমরা যে হ্যাঁ না ঠিক ভুল আলোচনা করি, তার কিছু ছোটখাটো গল্প থাকে আর কি। হ্যাঁ, সেই গল্পগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা পরিষ্কার করতে হয়। বায়াস শেখার আগে আমরা যেটা শিখতে হয় সেটা হচ্ছে আর্গুমেন্টেশন। মানে স্যার কোনো একটা প্যাসেজ দেয়া আছে, তার মধ্যে অথর কি বলতে চেয়েছে সেই জিনিসটাকে কি বোঝাচ্ছে? না, অথর না, মানে তুই যে লিখছে আর কি কি বলতে চাইছে না, সে কোন স্ট্যান্ড নিচ্ছে। হ্যাঁ, সে নিজে কোন স্ট্যান্ড নিচ্ছে লেখার ক্ষেত্রে, ঠিক ভুল হ্যাঁ না, তার কি স্ট্যান্ড রয়েছে সেটা লিখতে হয়। ঠিক আছে? এইবারে এই যে আর্গুমেন্টেশন কথাটা রয়েছে আর কি, হ্যাঁ, তোমাকে এনশিওর করতে হবে যে আর্গুমেন্টেশন আছে। বাবা, আর্গুমেন্টেশন 3 রকমের হয়। ঠিক আছে? এগুলো সব এগুলো পরে কোনো এক সময় জেনে নেবে। একটা হচ্ছে ক্লাসিক্যাল মডেল, একটা হচ্ছে রজেরিয়ান মডেল, আর একটা হচ্ছে টোলমিন মডেল। টোলমিন মডেল এখন আমাদের লাগে না, এরপরে লাগবে যখন বিসিএস এসে চলে আসবে তখন লাগবে। টোলমিন মডেল এখন কোনো কাজে লাগে না, রোজেরিয়ান মডেল আমাদের কাজে লাগে না। আমাদের লাগে হচ্ছে ক্লাসিক্যাল মডেল গিভেন বাই অ্যারিস্টটল। ঠিক আছে? অ্যারিস্টটল নামে এক ভদ্রলোক, তো তিনি এই মডেলটা আমাদেরকে দিয়ে গেছেন যে আমরা কিভাবে আমাদের লেখায় বায়াস তৈরি করব, কিভাবে আমরা আমাদের লেখায় একটা স্ট্যান্ডার্ড আর্গুমেন্ট প্লেস করব, অন দ্য বেসিস অফ দ্যাট সাকসেসফুলি আর্গুমেন্টটাকে কিভাবে কনক্লুড করব, সব এই ভদ্রলোক ওই সময়তে বলে দিয়ে চলে গেছেন। তো তোমরা অধিকাংশ বাচ্চারাই জানো, এসব আমার বলার অপেক্ষা রাখে না। ব্যাপারটা দেখতে হয় হচ্ছে এইরকম। বুঝেছি? আর এর 3টে পয়েন্ট রয়েছে। 3টে পয়েন্ট, প্রথমটাকে আমরা বলি হচ্ছে ইথোস, লোগোস আর প্যাথোস। তোমরা জানো এগুলো বোধহয়। ঠিক আছে? তো ইথোস হচ্ছে দি অথরিটি উই হ্যাভ, হয়েছে? প্রশ্ন হচ্ছে যে এই যে টপিকটা তুমি লিখছো, তোমার কথা কেউ কেন শুনবে? কে তুমি? হু আর ইউ, যে তোমার কথা কেউ শুনবে? তুমি একজন পাবলিক সার্ভেন্ট, মানে অ্যাসপায়ারিং পাবলিক সার্ভেন্ট। হয়েছে? পাবলিক সার্ভেন্টদের ক্ষেত্রে কি শিখতে হয়, কি প্র্যাকটিস করতে বলা আছে? বলা হয়েছে যে কোনো পাবলিক সার্ভেন্ট হবে হচ্ছে আনবায়াসড, বা সহজে বলা হয় হচ্ছে নন পার্টিজানশিপ থাকবে সেখানে। হ্যাঁ, দিস হ্যাজ টু বি ভেরি মাচ আনবায়াসড, বা সেখানে নন পার্টিজানশিপ কাজ করবে। এবার মুশকিল হচ্ছে বিপদের মুহূর্তে তুমি এই কথা বলতে পারো। কেউ তোমার আপনার বাড়িতে এসে বললো, যে অফিসে এলো, এসে বললো যে আপনার আমার বাড়িতে আগুন লেগে গেছে, কিছু করুন। তখন তুমি কি বলবে? যে না, আমার তো আগুন লাগেনি, আমি কিছু করতে পারবো না। তা কথা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ বলে গেছে না, যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে আর যে সহে, দুজনই একই রকম অপরাধী। তো এখানেও সেই একই গল্প আর কি, যে আনবায়াসড আমরা সবসময় থাকতে পারি না, আমাদেরকে বায়াসড থাকতে হবে। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে আমরা যে বায়াসড হব, তার একটা প্রাইমারি পয়েন্ট অফ ইন্টারেস্ট কাজ করে, অ্যান্ড দ্যাট ইজ উই আর সাপোজ টু টেক দি প্রো পিপল স্ট্যান্ড। প্রো পিপল, বুঝেছে? আমরা প্রো পিপল স্ট্যান্ড নেব। তার মানে আমার যে ইন্টারেস্ট কাজ করবে, আমার যে বায়াস কাজ করবে, সব হচ্ছে মানুষের স্বার্থে। ঠিক আছে? পাবলিক চাইছে বলে হচ্ছে, আর এর বেশি কিছু নেই। তো কথা হচ্ছে এই যে প্রো পিপল আমরা স্ট্যান্ড নেই আর কি, এই প্রো পিপল স্ট্যান্ড, এটার একটা পোশাকি নাম আছে ভাই। এটাকে বলে হচ্ছে, ওই এক ব্রিটিশ ভদ্রলোক জেরেমি বেনথাম, এ বলে গেছে ইউটিলিটারিয়ানিজম। বুঝেছে? ইউটিলিটারিয়ানিজমের মূল কথা হচ্ছে টু গিভ
ম্যাক্সিমাম বেনিফিটস to maximum number of people. জেরেমি বেন্থাম নামে এক ভদ্রলোক, ব্রিটিশ ভদ্রলোক, ফিলসফার, সোশ্যালিস্ট, তিনি বললেন যে গিভিং ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ বেনিফিটস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। এইবার এখান থেকে তোমরা ওই ছেলেবেলায় ওই ভেন ডায়াগ্রাম করেছিলে মনে আছে? ভেন ডায়াগ্রাম বা ইনইকুয়ালিটি করেছিলে মনে আছে? রিজনিং এর সময়তে বা ম্যাথের সময়তে নলেজ অ্যাপ্লাই করো। বাবা এখানে লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, তাহলে এখান থেকে পরিষ্কার ম্যাক্সিমাম অল নয় কোনোভাবেই। হ্যাঁ, ম্যাক্সিমাম মানে নিশ্চয়ই অল নয়। এখানে আমি বলছি আমরা ম্যাক্সিমাম লোককে সাপোর্ট করব, তার মানে নিশ্চয়ই সবাইকে সাপোর্ট করবো না। এবার কথা হচ্ছে যে ম্যাক্সিমাম লোক মানে তো একটা সেখানে কাট অফ থাকবে, তাই না? আমাকে যদি গভর্নমেন্ট টাকা দিয়ে বলে যে আপনি ম্যাক্সিমাম লোককে সাপোর্ট করুন, তার মানে আমাকে এটা সবাইকে সাপোর্ট করতে বারণ করেছে, ম্যাক্সিমাম লোককে দিতে বলেছে, একটা কাট অফ থাকবে। এবার কাট অফটা ভাবো, একটা কেস, আইডিয়াল কেস ভাবো একটা। ধরো তোমার বাড়িতে কোনো একটি অনুষ্ঠান আছে, তোমার 3 জন বন্ধু, 1 2 3, তোমার 3 জন বন্ধু আছে। হ্যাঁ, তুমি তাদের যে কোনো একভাবে ইনভাইট করতে পারো। কিভাবে? ধরো তুমি প্রথম বন্ধুকে বললে যে হ্যাঁ তুমি আসবে, দ্বিতীয় বন্ধুকে বললে আসবে, আর তৃতীয় বন্ধুকে তুমি কিছু জানালেই না যে তোমার বাড়িতে অনুষ্ঠান আছে। এইটা নিমন্ত্রণ করার একটা ধরন হতে পারে। তাই প্রথম বন্ধুকে ফোন করলাম, করে বললাম যে হ্যাঁ আমার বাড়িতে অমুক দিন অনুষ্ঠান আছে, তুমি চলে এসো। দ্বিতীয় বন্ধুকে ফোন করলাম, ফোন করে বললাম যে আমার বাড়িতে অমুক দিন অনুষ্ঠান আছে, তুমি চলে এসো। তৃতীয় বন্ধুকে আমি জানালাম না বিষয়টা। এইটা একটা নিমন্ত্রণ করার পদ্ধতি হতে পারে। আরেকটা হতে পারে যে আমি প্রথম জনকে বললাম, কিছু জানালাম না, দ্বিতীয় জনকে কিছু জানালাম না, তৃতীয় জনকে আমি ফোন করে বললাম যে আমার বাড়িতে অমুক দিন অনুষ্ঠান আছে, কিন্তু তুমি এসো না ভাই। বোঝা গেছে? এটাও একটা নিমন্ত্রণ করার ধরন হতে পারে। ঠিক, মুশকিল হচ্ছে তুমি কোন ধরনটা নেবে, প্রথমটাকে নাকি দ্বিতীয়টাকে। তুমি কোন ধরনটাকে সুস্থ স্বাভাবিক মাথায় তুমি কোন ধরনটাকে চুজ করবে বলে তোমার ব্যক্তিগতভাবে মনে হয় নিমন্ত্রণ করার জন্য? ডেফিনেটলি দ্য ফার্স্ট ওয়ান, তাই না? ডেফিনেটলি দ্য ফার্স্ট ওয়ান। তাহলে আমরা যখন ম্যাক্সিমাম লোককে চুজ করছি আউট অফ অল, তখন এই প্রথম স্ট্রাকচারটা আমরা নেই। এটাকে বলে হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন। বুঝে গেছে? পজিটিভ ডিসক্রিমিনেশনে যেতে হবে তোমাকে। কিভাবে? গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে ওপেন শেল্টার। হ্যাঁ, ওই যারা দিনমজুরের কাজ করেন তাদের ছেলে মেয়েদেরকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, ওদেরকে ডেকে নিয়ে একটি জায়গায় রেখে পড়াশোনা করানো, এই সমস্ত ব্যাপার স্যাপার কতগুলো এনজিওর মাধ্যমে গভর্নমেন্ট এটা করে থাকে। হ্যাঁ, তো রাত্রিবেলা যারা রাস্তার ধারে থাকে আর কি, এদেরকে যাতে রাস্তাঘাটে থাকলে বিপদ টাপদ হতে পারে আর কি, তো সেই সময়তে ওদেরকে ডেকে নেওয়া হয়। ওদেরকে গভর্নমেন্ট ওই বিভিন্ন জায়গা সেট আপ করে রেখেছে, সেখানে ওদেরকে রাত্রিবেলা থাকবার জন্য ডেকে নেয়। তো সেখানে এইভাবে বলা আছে, all women men below the age of 12, men above the age of 65, ঠিক আছে? নাও দে আর এলিজিবল। কোনো জায়গায় কিন্তু এই কথা বলেনি যে মেন অ্যাবাভ 12 অ্যান্ড বিলো 65 আর নট অ্যালাউড। কাদেরকে অ্যালাউ করছে না এই কথা বলেনি, কিন্তু কাদেরকে অ্যালাউ করছে, কোন কন্ডিশনে অ্যালাউ করছে সেটা বলে দিয়েছে। তার মানে ঘুরিয়ে বোঝা গেছে যে কাদেরকে বাদ দিয়ে দিল। জানবে যে যখন আমরা এই ধরনের কোনো লেখা লিখি আর কি, তখন দ্য ইথোস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। তুমি কাদেরকে অ্যালাউ করছো, কোন কন্ডিশনে অ্যালাউ করছো সে সম্পর্কে যেন ধারণা থাকে। এবার আমার প্রশ্ন হচ্ছে, তোমার কি মনে হয় যে এটা গভর্নমেন্ট জাস্ট নিজের ইচ্ছে মতন করেছে, মনে হয়েছে তাই করে দিল? মানে তুমি কোনোটা সলিউশন লিখতে বলেছে,
ধরো তোমাকে বলা হলো যে ট্রাফিক ইস্যু হচ্ছে, কলকাতার রাস্তায় এমনি ট্রাফিকের সমস্যা, তো রাস্তাঘাটে তো প্রচন্ড জ্যাম, গাড়ি ঘোড়া তো এগোচ্ছে না। তো তখন তুমি বললে কোনো ব্যাপার না, দুবাইতে উবার হেলিকপ্টার সার্ভিস চালু করেছে, যে এই পাড়া থেকে ও পাড়ায় যাওয়ার জন্য পাড়ার মোড়ে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, তুমি উঠে পড়ো হেলিকপ্টারে। কোনোটা তো আবার সোলো রাইড করা হেলিকপ্টারও উবার চালু করেছে। তো তুমি লিখে দিলে যে ঠিক আছে, তাহলে আমি এই সার্ভিসটা এখানে নিয়ে আসবো। মুশকিল, তুমি কি ভুল? না, ভুল না, কিন্তু সমস্যা হচ্ছে তুমি এমন কিছু লিখছো যেটা স্বপ্নের বাইরে আর কি। বুঝতে পারলাম? তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় যে এই যে আমরা লেখায় লোগোস ব্যাপারটা অ্যাপ্লাই করি, লোগোস ইজ বেসিক্যালি দ্য লজিক উই হ্যাভ। হয়েছে? এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সলিউশন, মানে যেখানে আমরা শেষ করব, দ্যাট হ্যাজ টু বি লজিক্যাল, দ্যাট হ্যাজ টু বি affirmative, and that has to be AFFIRMATIV, affirmative spelling ঠিকই আছে, লজিক্যালও ঠিকই আছে, and that has to be একটু আগে আমি কথাটা বললাম আর কি, অ্যাফোর্ডেবল। মাথায় রেখো বাবা, হয়েছে? তাহলে ওই যে একদম শেষে এসে বলছিলাম, মনে আছে এই জায়গাটাতে, যে এই যে সলিউশন দিতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করার পরে এবার তোমাকে সেখানে কিছু সলিউশন চার্জ করে আসতে হবে। এই যে সময়তে তুমি সলিউশন চার্জ করছো, ইউ হ্যাভ টু কিপ থিংস ইন মাইন্ড যে সেটা যেন অবভিয়াস করছে, সেটা যেন অবভিয়াস করছে লজিক্যাল হয়, সেটা যেন অ্যাফার্মেটিভ হয়, মানে কনক্লুসিভ, আলটিমেটলি সেটা কোনো একটা ফাইনাল সমস্যা সমাধানের পথেই তোমাকে নিয়ে যাবে, নতুন সমস্যা তৈরি করে দেবে না, এবং সেটা যেন অ্যাফোর্ডেবল হয়। হ্যাঁ, স্বপ্নের কথা বলা যাবে না। এদেশের লোকজন যারা অটো ভাড়া রিক্সা ভাড়া অ্যাফোর্ড করতে পারছে না, তাদের জন্য তুমি হেলিকপ্টার সার্ভিস চালু করে দিচ্ছ পাড়ার মোড় থেকে, এটা কিন্তু কনটেক্সটে ভুল না। জ্যাম কমানোর জন্য, ট্রাফিক কনজেশন কমানোর জন্যই তুমি বলছো, এবং হুইচ ইজ পার্শিয়ালি কারেক্ট। প্রবলেম ইজ অনলি ফর দ্য রিজন ইট ইজ নট অ্যাফোর্ডেবল টু মেনি, তুমি এটা প্রেসক্রাইব করতে পারবে না। তাহলে আমরা যে সলিউশন, যে ফ্যাক্টটাকে প্রেসক্রাইব করি, দ্যাট হ্যাজ টু বি অ্যাফোর্ডেবল। ঠিক আছে? স্বপ্নের কথা বলা যাবে না। মানে ফর দ্য পোস্ট অফ, আমি ধরে নিচ্ছি কোনো একজন বিডিও হয়ে জয়েন করছেন আর কি, তা সে কোনোটা প্রত্যন্ত এলাকায় জয়েন করছে, তো সেখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে, তাদের প্রায়োরিটি গুলো সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, তাহলে কেউ আগে এরকম বলতে পারে যে ঠিক আছে হেলিকপ্টার সার্ভিস চালু হয়ে যাবে, কিন্তু ওটা তো আলটিমেট সলিউশন হলো না। তাহলে তখন আমাদেরকে মাথায় রাখতে হয় যে আমরা যখন এরকম কিছু লিখবো আর কি, দ্যাট হ্যাজ টু বি ভেরি মাচ অ্যাফোর্ডেবল, দ্যাট হ্যাজ টু বি লজিক্যাল, মানে যখন এরকম কোনো কনসিডারেশন তৈরি করছি, এবং সেটা যেন অ্যাফার্মেটিভ হয়, আলটিমেটলি যেন কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, একটা কংক্রিট সলিউশন দেওয়ার জন্যই যেন বিষয়টা তৈরি করা হয় আর কি। ঠিক আছে? এই পর্যন্ত যদি কারোর অসুবিধা হয় তাহলে বলো। এখন আমাদের একটা পয়েন্ট বাকি আছে, প্যাথোসটা এখন আমি বলিনি, কিন্তু প্যাথোস বলতে গেলে আমাকে এখন পেজ চেঞ্জ করে পরের পাতায় যেতে হবে। এই পর্যন্ত যদি কোথাও ডাউট হয় তাহলে আমাকে বলো, আমি জল খেয়ে নিই। সেই ইথোসে অথরিটি ঠিক আছে, কিন্তু এটা মানে কি সেট অফ রুলস হচ্ছে না? মানে আমরা রুল সেট করে দিচ্ছি না এখানে? হ্যাঁ তাই তো, ওই একজন ভিডিও যা কিন্তু খুশি করতে পারে অথরিটি না স্যার, আমি না, বলছি authority- দুটো আলাদা আলাদা জিনিস না। না না না, ইথস কথাটার মানে হচ্ছে হোয়াট অথরিটি ডু ইউ এনজয়। আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, আমি বলছি, তুমি ভালো ভালো করে ভাবো, সমস্যাটা খুব যত্ন করে শুনবে। একদিকে পুরো গভর্নমেন্ট সিস্টেম কাজ করছে, ঠিক আছে? একদিকে পুরো গভর্নমেন্ট সিস্টেমটা কাজ করছে যে মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে, ঠিক আছে? তোমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা সমাধান করতে পারবো। সেখানে আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি প্রেসক্রাইব করে দিচ্ছি যে ওয়েল এইভাবে সমস্যাগুলো মিটবে। তা তোমার মনে হয় যে গোটা হাউস অফ পার্লামেন্ট বা হাউস অফ যারা এখানে অ্যাসেম্বলিতে বসে আছে, এদের থেকে আমি একজন ইন্ডিভিজুয়াল বেশি বুদ্ধিমান? এত এত আমলা যারা আমাদের আগে চাকরি পেয়ে গেছে, এরা সবাই প্লেবিয়ান, এবং আমি আশ্চর্য আতেল যে আমি এরকম একটা সলিউশন দিয়ে দেবো এবং তাদের সব সমস্যা মিটে যাবে? হয় কখনো?
তখন আমাকে ধরে নিতে হয় যে আমি যে কি অথরিটি এনজয় করি, যে আমি এরকম একটা সলিউশন প্রেসক্রাইব করতে পারছি, করার অথরিটি এনজয় করছি। তখন আমাকে ভেবে নিতে হবে যে আমি একজন পাবলিক সার্ভেন্ট। তাহলে নিজেকে একজন অ্যাসপায়ারিং পাবলিক সার্ভেন্টের ক্যাপাসিটি থেকে তুমি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। না হলে তো, যদি তাই না হয়, তুমি যদি পাবলিক সার্ভেন্ট না ভাবো, তুমি যদি কোনো একজন কর্পোরেটের কথা ভাবো, বা তুমি যদি তোমার নিজের একটা এক্সিস্টেন্স ভাবো, মানে ভেবে দেখো যে আমি যদি হিন্দু হই, আমি ভাববো যে হিন্দু প্রবলেম সলভ হয়ে যাক। আমি যদি মুসলিম হই, তাহলে আমি ভাববো যে তাদের সমস্যাটা যেন তারা যেন বেনিফিটেড হয়। আমি যদি রিজার্ভ ক্যান্ডিডেট হই, তাহলে আমি ভাববো যে যাতে যারা রিজার্ভ তাদের সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আমি যদি এমপির পরিবার থেকে আসি, তাহলে আমি চাইবো যে আরো যেন এমপিরা বেশি বেশি ফেসিলিটি পায়। তার মানে আমি যদি আমার পার্সোনাল ক্যাপাসিটিকে প্রায়োরিটাইজ করি, সেটাকে যদি আমি এখানে কোনোভাবে প্রলিফারেট করি, তাহলে কিন্তু সেখানে আমার নিজের ইনপুটটাও পার্শিয়াল বায়াসড হয়ে যাবে। দ্য অনলি ওয়ে টু কিপ মাইসেলফ আনবায়াসড ইজ টু থিঙ্ক অফ বিইং আ পাবলিক সার্ভেন্ট। এই একমাত্র প্রোফাইল বা একমাত্র ডোমেন যে আই এম ফর দি পাবলিক, আই এম ফর দি পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেখান থেকে ইউ ড্র ইউর পাওয়ার ফ্রম দ্যাট অনলি। তো সেই জন্য ইউ আর সাপোজ টু বি আনবায়াসড, ইউ আর এক্সপেক্টেড টু বি আনবায়াসড, এবং তুমি নন পার্টিজানশিপ প্র্যাকটিস করবে। তুমি কোনো গ্রুপের হয়ে কথা বলবে না ভাই। তো যেহেতু তুমি কোনো গ্রুপের হয়ে কথা বলছো না, তুমি আনবায়াস থাকছো দিনের শেষে, there is a reason why, there why you draw your inspiration, এবং all your decisions will be of pro people nature. বুঝেছি স্যার। আচ্ছা, পিপল শেষ কথা এখানে। আচ্ছা, তাহলে এখান থেকে এই মুহূর্তে আর কোনো পয়েন্ট নেই, তাই তো? আমি ধরে নিতে পারি যে মোটামুটি ব্যাপারটা বুঝে নিয়েছো। চমৎকার। এবার একটা কথা রয়েছে হচ্ছে প্যাথোস। বাবা, প্যাথোস নিয়ে আমরা পরের পেজে একটু কথা বলি। পাবলিক রেসপন্স, প্যাথোস কথাটার মানে হচ্ছে পাবলিক রেসপন্স। বুঝছি? ধরো আমার জ্বর, মাথা ব্যথা সমস্যা হয়েছে, আমি ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তার আমাকে ওষুধ লিখে দিল। আমি ওষুধটা খেলাম, খাওয়ার পরে সুস্থ হলাম না কোনো কারণে, আমি ডাক্তারের কাছে ফিরে গেলাম, ফিরে গিয়ে বললাম এই আপনার ওষুধ খেলাম কিন্তু আমি সুস্থ হলাম না। ডাক্তার বলল যে দ্যাট ইজ নট দ্য রিজন ওয়াই আই এম এ ডক্টর। আমার কাজ হচ্ছে পেশেন্টকে ওষুধ লিখে দেওয়া, দ্যাট ইজ মাই প্রাইমারি রেসপন্সিবিলিটি টু অ্যাটেন্ড দেম। এবার তারা সুস্থ হলেন কি হলেন না সেটা ঈশ্বরের উপর ডিপেন্ড করছে, ঈশ্বর বুঝে নেবেন সে ব্যাপারটা। অভিযোগ করার জায়গা আমি নই, ঠিক আছে? সে আমার যদি অভিযোগ করতে হয় যে আমার ওষুধ খেয়ে সারেনি, তাহলে অন্য কোনো ডাক্তারের কাছে গিয়ে করো, আমাকে বলে লাভ নেই। is this the way the medical science operate? এইভাবে কি আমরা অপারেট করি বিষয়টা? না। তার মানে কথা হচ্ছে যে আমি যখন কোনো কিছু সলিউশন দিচ্ছি, তার মানে একমাত্র দায়বদ্ধতা এটুকুই নয় যে আমি সলিউশন দিলে আমার দায়িত্ব মিটে যায়। আমাকে দেখতে হবে যে সেই সলিউশন যেন ঠিকঠাকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং তার থেকে যেন বেস্ট রেসপন্স পেতে পারি। ডু ইউ গেট দিস পয়েন্ট অর নট? সমাজে প্রবলেম এক্সিস্ট করছে, মানে ফর এন এক্সাম্পল আমরা যে কথাটা প্রায় বলে থাকি, ধরো প্রচুর প্রবলেম সমাজে। যেদিন অপরাধ এসছে তার একদিন পর থেকে শাস্তির বিধানও এসছে, কিন্তু কথা হচ্ছে যে অপরাধের শাস্তি হওয়ার মাধ্যমে কি আমরা অপরাধ শূন্য হয়ে গিয়েছি এই মুহূর্তে? বরং অপরাধের ধরন বেড়েছে, বরং অপরাধের সংখ্যা বেড়েছে, তার টাইপ, ভ্যারাইটি, ভেরিয়েন্ট যা আছে সবই আস্তে আস্তে নতুন নতুন হয়েছে, সবই ডেভেলপ করেছে, তাই না? শাস্তি দিয়ে ব্যাপারটাকে খুব একটা যে সাকসেসফুলি কন্টেন্ট করা গেছে এরকম নয়, কিন্তু শাস্তি ছাড়াই বা তুমি করবেটা কি? তুমি তো রিওয়ার্ডও করতে পারবে না।
তো তখন সেই জন্য ওই বিধানটাকে রেখে দেওয়া হয় যে ঠিক আছে চলো, যদি দুটো কমানো যায় দুটোই কমবে, যে কটাকে হাতের সামনে পাবো আমরা ধরতে পারবো, সেই কটাকে আমরা ভালো রকম ভাবে বুঝিয়ে দেবো যে সিস্টেম বা আইন কি জিনিস, আর যেগুলোকে ধরতে পারবো না সেগুলোর জন্য আমরা একটুখানি দুঃখ করবো, আর কি করা যাবে তাতে। ঠিক, এই হচ্ছে গল্প। তো কথা হচ্ছে পাবলিক রেসপন্সটা ভীষণ ম্যাটার করে, যে আমি আমার মতন ওষুধ লিখে ছেড়ে দিলাম, এবার পেশেন্ট সুস্থ হলো হলো, না হলো না হলো, কিছু করা যাবে না। না, এখানে আমাদেরকে হতে হবে একজন কর্তব্যপরায়ণ পিতার মতন। কেবলমাত্র বাচ্চাকে ফেসিলিটি দিলেই হবে না, বাচ্চার নারিশমেন্ট, তার ডেভেলপমেন্ট, সেটাকে ট্র্যাক করতে হবে। তার মানে বাবা শুধুমাত্র বইপত্র কিনে দিল ছেলেকে বছরের শুরুতে, যাও পড়াশোনা করে নাও, বাচ্চা কোনোদিন পড়বে না ওই বই, ও ঠোঙা হয় বিক্রি হয়ে যাবে। তো সেই বাবার কাজ হচ্ছে যে কি পড়াশোনা করেছো সেটাকেও একবার মনিটর করা। ঠিক আছে, নাও thereof comes the very idea পাবলিক রেসপন্স। আমরা জেনারেলি মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আইডিয়া অনুযায়ী আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে we aware people, enforce, penalize. You're getting my point? We aware, enforce এবং পেনালাইজ। আমরা কাউকে বললাম যে হেলমেট পরে রাস্তায় বেরোবেন, হেলমেট পরে না বেরোলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, বড় বিপদে পড়তে পারেন, ভালো ঝামেলা হয়ে যাবে, একটাই মাথা, আজ আছে কাল নেই, হেলমেট পরে বেরোনোটা ভালো। তারপরের দিনকে রাস্তায় যখন তাকে দেখবো যে না হেলমেট পরে বেরোয়নি, রাস্তায় ডেকে তাকে আমি যা তা অপমান করব। ঠিক আছে, আশেপাশে যদি তার সঙ্গে যদি তার স্ত্রী, তার সঙ্গে যদি তার পুত্র কন্যা কেউ থাকে আর কি, তাহলে অপমানের ডিগ্রিটা বেশি হবে, যে বাচ্চার সামনে বা তার স্ত্রীর সামনে তাকে এমন ইনসাল্ট করব যে সেই আবার পর্দা প্রথায় ফিরে যাবে। আর তারপরে আর কোনো কথা শুনবো না, সোজা ধরবো আর পেনালাইজ করবো। ঠিক আছে, প্রথম দিকে গভর্নমেন্টে সেট করে দেওয়া টাকা নেব, আর তারপরে নিজের প্রয়োজন, প্রায়োরিটি, এগুলো দেখে ব্যাপার স্যাপার মেটাবো আর কি। ওয়েল, দিস ইজ দ্য ওয়ে দ্য এন্টায়ার পপুলেশন ওয়ার্ক। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এটা হচ্ছে ফর পিপল অনলি। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কোনো একটা সমস্যা অনুভব করলাম, লাইক ফর অ্যান এক্সাম্পল, ধরো অত্যন্ত সাকসেসফুল একটা স্কিমের নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য, উইমেন ইকোনমিক এম্পাওয়ারমেন্টের জন্য এর থেকে ভালো স্কিম সেই অর্থে খুব কম তৈরি হয়েছে, যেখানে আমরা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লোকজনকে অলমোস্ট এটা করতে পারছি যে তারা তাদের নিজেদের প্রয়োজনগুলো মেটানোর জন্য পরমভাবে কি হচ্ছে না, এবং তারা ব্যাংক থেকে খামোখা অযথা লোন টোন করে সেসবের মধ্যে যেন এন্ট্র্যাপ না হয়। সবাই তো আর ব্যাংক পর্যন্ত পৌঁছতে পারে না, তারা লোকাল মানি লেন্ডার যারা রয়েছে আর কি, পণ্য এর থেকে টাকা পয়সা নিয়েও বহু লোকজন বড় বিপদে পড়ে যায়। তো সেই জন্য তাকে যদি একটা সামান্য অর্থ প্রত্যেক মাসে তাকে যদি রেগুলার বেসিসে পৌঁছে দেওয়া যায়, তাহলে তার প্রয়োজনগুলো মিটে যায়। সেক্ষেত্রে তার ওই বাইরে মানে অসাধু ব্যবসায়ীদের কাছে গিয়ে টাকা পয়সা চাওয়ার অ্যাসপিরেশনটা থাকে না, হুইচ ইজ ভেরি গুড। ঠিক, প্রবলেম হচ্ছে এখানে দুরকম অডিট হয়। একটা হচ্ছে ফিনান্সিয়াল অডিট। ফিনান্সিয়াল অডিট কি হলো, হয়ে দেখা গেল যে আমি 100টা লোককে 1000 টাকা করে দিচ্ছি, আমার 10,000 টাকা খরচা হওয়ার কথা, না সরি বেশি বলে ফেললাম বা কম বলে ফেললাম, 1 লক্ষ টাকা খরচা হবে সেক্ষেত্রে। 100টা লোক 1000 টাকা, 5টা শূন্য, হ্যাঁ 1 লক্ষ টাকা তাহলে খরচা হওয়ার কথা। তো গভর্নমেন্ট দেখলো 1 লক্ষ টাকা খরচা হচ্ছে, কোনো অসুবিধা নেই, ইজ ফাইন, মিটে গেল ব্যাপারটা ওখানে। কিন্তু আমরা কি একবারও জানার চেষ্টা করলাম যে সেই টাকাটা রয়্যালটি ভদ্রমহিলা নিজে এনজয় করলেন নাকি ওনার হাজবেন্ড এনজয় করলেন? আমরা কি একবারও জানার চেষ্টা করলাম যে ওনার হাজবেন্ড কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন কিনা এই টাকাটা পাওয়ার পর থেকে? ইরেসপেক্টিভ অফ দি অ্যামাউন্ট, রাইট, অ্যামাউন্ট যাই হোক না কেন, মানুষের মধ্যে এই প্রবণতা তো তৈরি হতেই পারে যে তারা আর কোনো কাজ করবে না, কেবলমাত্র এটুকুর মধ্যেই নিজে কাটকে রাখবে, তাই না? তাহলে আমাকে তাকে ইনসেন্টিভাইজ করতে হবে। সেই জন্য গভর্নমেন্টের কাজ হচ্ছে, এটা তো পাবলিকের জন্য করলো, এবার তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অডিট করাতে হবে, এবং সেই অডিটটাকে বলে হচ্ছে সোশ্যাল অডিট। কোনো একটা স্কিম, কোনো একটা পার্টিকুলার ল, কোনো একটা লিগাল প্রভিশন, কোনো একটা অ্যাক্ট, সেটা আসার পরে সেটা কিভাবে ইম্প্যাক্ট করছে সোসাইটিতে, গভর্নমেন্টকে রেগুলার বেসিসে সোশ্যাল অডিট করার মাধ্যমে সেটা চেক করতে হবে। ইউ আর সাপোজ টু প্রেসক্রাইব দিস, সেটা আমাকে লিখতে হবে। এছাড়া যেটা দরকার সেটা হচ্ছে যে লিগাল বা পিনাল প্রভিশন গুলো রয়েছে সেগুলোর রেগুলার অ্যামেন্ডমেন্ট দরকার।
সেগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে অ্যামেন্ড করতে হবে, ঠিক আছে, টু গেট দ্য বেস্ট রেজাল্টস আউট অফ ইট। এরপরে অ্যামেন্ডমেন্টের সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা আরো মারাত্মক, স্ট্রিক্ট, stringent এনফোর্সমেন্ট। তোমাকে যত্ন করে এটাকে এনফোর্স করতে হবে। আনলেস ইট ইজ এনফোর্সড, ততক্ষণ না পর্যন্ত এটাকে এনফোর্স করা যাচ্ছে বা স্ট্রিংজেন্ট কোনো আনডিসপিউটেড এনফোর্সমেন্ট হচ্ছে, হয়েছে, কারোর ব্যক্তিগত সম্পর্ক না দেখি তুমি যদি যখন ল এনফোর্স করতে শুরু করো আর কি, সেটা যেটা তৈরি করবে আর কি, অ্যান্ড দ্যাট উইল গেট দ্য বেস্ট রেজাল্ট আউট অফ ইট। পয়েন্ট টেকেন। তাহলে সোশ্যাল অডিট প্রয়োজন আছে। সোশ্যাল অডিট ইজ টু গেট দ্য ইম্প্যাক্ট রেট, যে ইম্প্যাক্ট হচ্ছে আর কি তার রেটটা চেক করা একবার, টাইম টু টাইম এগুলোকে অ্যামেন্ড করা, মানে সময়ের উপযোগী করে তোলা। তারপরে হচ্ছে স্ট্রিক্ট বা স্ট্রিংজেন্ট এনফোর্সমেন্ট অফ লিগাল প্রভিশনস। এইগুলো হচ্ছে ফর গভর্নমেন্ট, মানে তুমি দুটো স্টেক হোল্ডার বলেছিলাম শুরুতে, একটা হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে যে যারা তাদেরকে গভর্ন করছে আর কি। তাহলে তুমি গভর্নেন্সের জন্য এইরকম একটা সলিউশন ইম্পোজ করলে, আর পিপলের জন্য তুমি এরকম একটা সলিউশন ইম্পোজ করলে। বুঝতে পারলাম কথাটা? তাহলে ট্রাস্ট বিল্ডিং এটাকে বলে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। তাহলে টোটাল যে ইভেন্টটা তৈরি হয়েছে, যে ইস্যুতে তুমি লিখছো আর কি, সেখানে যতগুলো স্টেক হোল্ডার ইনভলভ, তাদের প্রত্যেকের জন্য তুমি কিছু না কিছু প্রভিশন রেখে দিলে। বুঝতে পারলাম? দিস ইজ হাউ উই কাম টু দ্য এন্ড অফ দিস ডিসকাশন, যেভাবে আমরা ওই কনক্লুশন ডেভেলপ করি। দিস ইজ হাউ উই প্ল্যান আর রাইটিং। এইভাবে আমরা আমাদের লেখার মূল প্ল্যান তৈরি করি। ঠিক এই পয়েন্ট অফ আইডিয়া থেকে এই যে দিস কামস টু অ্যান এন্ড। এই ফাইনালি প্ল্যান তৈরি হয় হচ্ছে এইখান থেকে। কোথাও যদি এখান থেকে কোনো রকম কোনো পয়েন্ট অফ ক্রাইসিস যদি ডাউট থাকে তাহলে বলো, তাহলে আমরা সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, বলছি ইনস্ট্রাকশনের ওখানে আপনি যে 4টে পয়েন্ট বলেছিলেন, ডিসকাস, অ্যানালিসিস, ডিবেট এন্ড অ্যাম্পলিফাই, ওটা নিয়ে আপনি এলাবোরেটলি কিছু বলেননি তো। ওটা না, কিছু মানে বলিনি, তার কারণ কিভাবে? হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলবো হচ্ছে অর্গানাইজে। আচ্ছা যখন আমরা লেখাকে অর্গানাইজ করাবো তখন আমরা এটা নিয়ে কথা বলবো, এখন এখানে কথা বলার মতো কিছু নেই। স্যার, বলো। স্ট্রিনজেন্ট মানেটা কি স্যার? STRINGENT, স্ট্রিনজেন্ট অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, স্ট্রিংজেন্ট মানে হচ্ছে স্ট্রিক্ট। স্ট্রিংজেন্ট মানেই হচ্ছে স্ট্রিক্ট, ও ওকে কঠিন। ঠিক আছে, এটা হচ্ছে একটা লেখার প্ল্যান, ওভারঅল প্ল্যান ঠিক এরকম দেখতে হয় আর কি। অ্যাকর্ডিংলি এরপরে আমরা যাব হচ্ছে অর্গানাইজেশনে, কিন্তু সেটা নিয়ে আগামী সেশনে কথা বলবো। ঠিক আছে, ওকে স্যার। চলো, টেক গুড কেয়ার। আমি বিশ্বাস করছি যে আমি যেগুলো নিয়ে কথা বলছি সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না আর কি, মানে লোকজন এগুলো খুব যত্ন করে পড়ায় না আর কি। প্রত্যেকেরই টেন্ডেন্সি থাকে যে আমরা শুরুতে কিভাবে লেখা অ্যাপ্রোচ করব। তো একটু অভ্যাস করো, জিনিসপত্রগুলো সরবরাহ হতে সময় লাগবে। চেষ্টা করো প্রিভিয়াস ইয়ারের মধ্যে এই থিওরিগুলোকে ইম্পার্ট করতে, সো দ্যাট ইউল গেট দ্য বেস্ট রেসপন্স আউট। তুমি যেখানে নিজের ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারো এবং তারপরে তোমার নিজের লেখা তৈরি হবে আর কি ধীরে ধীরে। ঠিক আছে, চলো, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। মোস্ট ওয়েলকাম।